আচ্ছা, তো শুরু করি আমরা। সো আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো স্টাডি ওভার স্টাডি। মেইনলি আমরা কোয়ান্টিটেটিভ স্টাডি নিয়ে কথা বলবো। তো আগের দিন যদি একটু রিক্যাপ করি, আমরা দেখেছিলাম একটা প্রটোকলের কি বলা যায় এটাকে, আমরা টেমপ্লেট দেখেছিলাম না? টেন্টেটিভ টাইটেল ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, যেখানে লিটারেচার রিভিউ দরকার পড়ে, তারপর জাস্টিফিকেশন, কেন কাজটা করবো, এটাও আমরা লিটারেচার রিভিউর উপর বেস করে আমরা আমাদের এইম অ্যান্ড অবজেক্টিভ নিয়ে কথা বলছিলাম। রিসার্চ কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এগুলো আমাদের পার্ট ছিল আর কি, কাইন্ড অফ আমরা বলতে পারি ইন্ট্রোডাকশনের পার্ট আর কি। ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ডের টোটালটা পার্ট। তো এরপর আমাদের যাবে ম্যাথোডোলজি। ম্যাথোডোলজির মধ্যে আমাদের স্টাডি ডিজাইন, পার্টিসিপেন্ট থাকবে, স্যাম্পল সাইজ, ইনক্লুশন, ডেটা কালেকশন, ভ্যারিয়েবল। তো এইখানে আমরা যে বললাম যে আমাদের স্টাডি ডিজাইন, পার্টিসিপেন্ট, সেটিংস, আমাদের স্টাডি ডিজাইনটা নিয়ে আমাদের কথা বলতে হবে আর কি। তো মূলত আমাদের এই কোর্সটা যেহেতু কোয়ান্টিটেটিভ স্টাডি, আমরা কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস আমরা বলেছি, তো আমরা এখানে কোয়ান্টিটেটিভ স্টাডি নিয়ে বেশি কথা বলবো আর কি। আচ্ছা, তো ফার্স্টে একটু আপনাদেরকে দেখাই। তো ডিপেন্ডস অন দ্য টাইপস অফ ভ্যারিয়েবল আমরা যে ধরনের কাজ করি বা রিসার্চ করি, ব্রড ওভারভিউ যদি আমরা বলি, কোয়ান্টিটেটিভ আছে এবং কোয়ালিটেটিভ আছে। সো কোয়ান্টিটেটিভে আসলে কি করি আমরা? কোয়ান্টিটেটিভে আপনারা সবাই জানেন যে আমরা কোনো নুমেরিক্যাল যে ডেটা অ্যানালাইসিস গুলো করি, হ্যাঁ, যে কোয়ান্টিফাই করতে পারি এমন কোনো ভ্যারিয়েবলস নিয়ে যখন আমরা কাজ করি বা অ্যানালাইসিস কোয়ান্টিফাই করতে পারি, ওই ধরনের অ্যানালাইসিস নাম্বারস, সেইগুলোকে আমরা বলি কোয়ান্টিটেটিভ স্টাডি। যেটা সবচেয়ে ওয়াইডলি ইউজড, আমরা মোস্ট কমনলি এইসব এই ধরনের রিসার্চই করে থাকি, ঠিক না? আপনারা জানেন, সার্ভে বলেন বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ক্রস সেকশনাল স্টাডি, কোর স্টাডি, ম্যাক্সিমাম যেগুলো আছে সবকিছুই। আর কোয়ালিটেটিভ স্টাডিতে আমরা কি করি? সেই ভ্যারিয়েবলস গুলো আমরা সেই ধরনের অ্যানালাইসিস করি যেখানে কোনো নাম্বারস এর ব্যাপার নেই, যেখানে আমরা কোনো পারসেপশন অ্যানালাইসিস করি, তারপর হচ্ছে ধরেন হিউম্যান বিহেভিয়ার, তারপর হচ্ছে তাদের অ্যাটিটিউড, নলেজ, হ্যাঁ, এগুলি নিয়ে আমরা অ্যানালাইসিস করি। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল যেগুলোকে আসলে নাম্বার দিয়ে মেজার করা যায় না। আচ্ছা, এখানে দেখেন হালকা করে লেখাই আছে, যেগুলো আমরা বললাম অলরেডি, যেটা নন কোয়ালিটেটিভ হচ্ছে নন নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করে, শর্ট ফিলিংস, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করে। আচ্ছা, তো এই দুইটা মেথডকে আবার মিক্স করা যায়, এটা খুব রিসেন্ট স্টাডি, রিসেন্ট মেথড আর রিসেন্ট বলতে ধরেন লেটস হয়তো 10-12 বছর বা এরকম। এর আগে হয়তো এরকম আলাদা আলাদা স্টাডি মানুষ করতো, এখন মিক্সড মেথড স্টাডি করা শুরু করছে। মিক্সড মেথড স্টাডিতে কি হয়, আমরা কোয়ালিটেটিভ পার্টও করি, আবার কোয়ান্টিটেটিভ পার্টও আমরা করে থাকি, ঠিক আছে? তার মানে একটা সিঙ্গেল স্টাডি, কিন্তু আপনি দুই ধরনের অ্যাপ্রোচ ইউজ করতেছেন। এখানে এমন হয় যে সার্ভে প্লাস, মানে দুইটাই সার্ভে, কিন্তু একটা কোয়ান্টিটেটিভ সার্ভে, একটা কোয়ালিটেটিভ সার্ভে, ঠিক আছে? সার্ভে মানে আপনারা মনে করবেন না যে সার্ভে শুধুমাত্র এই কি বলে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর কাজই হয়। সার্ভেতে কিন্তু কোয়ালিটেটিভ স্টাডি হয়, আমি কি ধরনের ভ্যারিয়েবলস নিচ্ছি এইটার উপরে আসলে কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ ডিপেন্ড করে। তো মিক্স মেথডে সেই ধরনের কাজ হতে পারে, অথবা এমন হয় যে আপনি সেকেন্ডারি ডেটা নিচ্ছেন, আবার মানে ডেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করলেন, আবার কোয়ালিটেটিভ ইন্টারভিউ বা সার্ভে নিলেন, সেটা এক ধরনের মিক্স মেথড। ওকে, আচ্ছা, তো প্রথমে আমি খুব হালকা করে এটা, এই যে কোয়ালিটেটিভ কিছু টাইপস আমি নিয়ে কথা বলছি। দেখেন, মানে ম্যাক্সিমাম আসলে আপনি দেখবেন যে কোয়ালিটেটিভ আসলে কাজ হয় হচ্ছে, আমরা এগুলাকে বলি হচ্ছে যেসব স্টাডির জন্য আমাদের কোনো, আমরা হাইপোথেসিস প্রুফ করি না, আমরা হাইপোথেসিস কি বলা যায়, ডিফাইন ডিফাইন করতে বা হাইপোথেসিস তৈরি করতে আমরা কোয়ালিটেটিভ স্টাডি করি, এক্সপ্লোরেটরি রিসার্চ আমরা বলি। যে লেটস সে আমি জানতে চাইলাম যে একটা পার্টিকুলার অঞ্চলের মানুষজনের কি বলবো এটাকে, লাইফস্টাইল কেমন। ধরেন লেটস আমি একটা পাহাড়ি অঞ্চলে চলে গেলাম, ওদের লাইফস্টাইল গুলো আমরা দেখলাম, যে তাদের খাদ্যাভ্যাস, তারপর তারা কেমন ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারা কোনো ধরনের, আমরা যেন এগুলো কি বলি, কি বলবো এটাকে, আপনার ড্রাগ অ্যাবিউজের, মানে ড্রাগ অ্যাবিউজ ঠিক না, মানে নার্কোটিক্স নাই কিনা, সেখানে সিগারেট স্মোকিং হতে পারে, ধরেন অন্য ড্রাগস হতে পারে, তারপর হচ্ছে কি বলে এটাকে, মদ টদ হতে পারে, এরকম সবকিছু মিলে আর কি, তারা কি ধরনের এইসব নেয়, খায় টায় কিনা, সবকিছু মিলে ধরেন আমরা একটা ওভারঅল আমরা নিলাম যে হ্যাঁ লেটস সে, হ্যাঁ ওই অঞ্চলের মানুষ এমন তেমন খায়, বা এই ধরনের তাদের খাদ্যাভ্যাস। এটা হলো আমাদের এক্সপ্লোর, এখানে আমরা কোনো হাইপোথেসিস প্রুফ করলাম না। কোয়ান্টিটেটিভ স্টাডিতে, বা আমি ওখানে তো দেখতে পারলাম যে ঠিক আছে তারা হয়তো এই ধরনের খাদ্যাভ্যাস আছে, এবং তাদের ফিজিক্যাল, মানে হেলথ হেলথ স্ট্যাটাসটা আমরা একসাথে খোঁজ খবর নিলাম, যে তারা কেমন ভালো থাকে, সুস্থ থাকে, অসুস্থ থাকে।
সো এখান থেকে আমাদের তখন আমরা একটা লেটস হয়তো কি বলা যায়, আমরা একটা হাইপোথিসিস তখন দাঁড় করাতে পারি আমাদের ফাইন্ডিংস থেকে যে হ্যাঁ তারা এই ধরনের খাদ্যাভ্যাস খায়, তাইলে হয়তো মেবি তাদের কি বলা যায়, এটা হতে পারে যে এই খাদ্যাভ্যাস তাদের হেলথ স্ট্যাটাসের উপর এমন এফেক্ট ফেলে। কোয়ালিটেটিভ স্টাডির মাধ্যমে আমি এটা করলাম। এবার কোয়ান্টিটেটিভ স্টাডিতে আমি কি করব, আমি সেই হাইপোথিসিসটা প্রুফ করব। যে আমার কোয়ালিটেটিভ স্টাডিতে বলেছিলাম যে খাদ্যাভ্যাসের সাথে হয়তো একটা সম্পর্ক থাকতে পারে তাদের হেলথ স্ট্যাটাসের, আমি কোয়ান্টিটেটিভ স্টাডিতে ওইভাবে কোয়েশ্চেনের বা যেভাবে হোক না কেন ডিজাইন করে আমি এটা প্রুফ করবো যে আসলেই খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের সাথে হেলথ স্ট্যাটাসের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সিম্পল হচ্ছে এটা। দেখেন, কন্ডাক্টিং রিসার্চ উইদাউট এনি প্রিকনসিভড আইডিয়াস অর থিওরি। প্রিকনসিভড মানে কোনো পূর্বের কোনো আইডিয়া বা থিওরি ছাড়াই এটা করে, ইউজিং ইট টু ডেভেলপ নিউ থিওরিজ। এটা বলতে চাচ্ছিলাম আসলে, যে নিউ থিওরি বা মানে তৈরি করতে ব্যবহৃত হয়। অনেক ধরনের আছে, টেকনোলজি সবকিছু আপনি দেখবেন যে কি বলা যায়, পারসেপশন, এক্সপেরিয়েন্স, দেখেন কেস স্টাডিজ, এভরিথিং। আচ্ছা, তো গেল। এবার আমরা কোয়ান্টিটেটিভ স্টাডি ডিজাইনে চলে যাব। তো কোয়ান্টিটেটিভ স্টাডি ডিজাইনে আমরা দেখি ব্রড টপিকে অবজারভেশনাল আর নন ইন্টারভেনশনাল স্টাডি আছে, আর এক্সপেরিমেন্টাল আর ইন্টারভেনশনাল স্টাডি আছে। তো সবচেয়ে প্রথম কনফিউশন যেটা হয় যারা বিশেষ করে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা বলে যে ভাই অবজারভেশনাল স্টাডি কিভাবে কোয়ান্টিটেটিভ স্টাডি হয়। এই অবজারভেশন বলতে এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। আমরা ভাবি যে অবজারভেশনের আপনি যদি যেটাকে আমরা বলি যে আক্ষরিক অনুবাদ করেন, এটার মানে হলো কি সিম্পলি অবজার্ভ করা। হয়তো ওই যে আমাদের এই ব্যাচে একজন হয়তো ছিলেন যে হচ্ছে কোন একটা অ্যানিমেলের বিহেভিয়ার মনে অবজার্ভ করতেছেন। ভাই কি আছেন? এই ভাইটা নাই মেবি। সো সে সে করছে এরকম অবজার্ভ করছে, কিন্তু অবজারভেশনাল স্টাডি মানে আমরা রিসার্চের ক্ষেত্রে যে আসলে এইভাবে আমরা ব্যাখ্যা করি না। অবজারভেশনাল স্টাডি মানে সেটাই যেটা ন্যাচারালি হয়তো কোনো কিছু ঘটতেছে বা এক্সিস্ট করতেছে, যেখানে অ্যাজ এ রিসার্চার বা ইনভেস্টিগেটর আপনি কোনো কি বলা যায় এটাকে ইন্টারফেয়ার করেন। লেটস সে আমরা যে ক্রস সেকশনাল স্টাডি, দেখেন এখানে যখন আমরা ভাগে যাচ্ছি মানে আরো এটাকে গ্রুপে যাচ্ছি ক্যাটাগরি, অবজারভেশনাল স্টাডিতে কি কি আছে দেখেন, ডেসক্রিপটিভ আর অ্যানালিটিক্যাল। ডেসক্রিপটিভে কি আছে, কেস রিপোর্ট, কেস সিরিজ, ক্রস সেকশনাল স্টাডি, যেটা আমরা নর্মাল সার্ভে গুলাকে বলি, ঠিক না? অ্যানালিটিক্যাল আছে অবজারভেশনাল, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল, কোহর্ট। তো তার মানে এখন আপনারা বলতে পারেন যে ভাই ক্রস সেকশনাল আমরা যে সার্ভে গুলো করি এগুলো অবজারভেশনাল স্টাডি কিভাবে হলো? এটা অবজারভেশনাল এই কারণে, আপনারা মানে শুধুমাত্র চোখে দেখাটাকে অবজারভেশন আমরা বলি না। আমরা অবজারভেশন হয়তো যেটাকে বলি যে ধরেন হয়তো আমার ডেটা আমি কালেক্ট করতেছি, রেকর্ড করতেছি, আমি সেই ডেটা কালেক্ট করার পরে সেই ডেটাটাকে তো আমি অবজার্ভ করছি, ঠিক না? এটাও একটা এক ধরনের অবজারভেশন। অর্থাৎ আমি আগে ডেটা কালেক্ট করার পরে সেই ডেটাটাকে আমি দেখছি যে আসলে এই ডেটাটার প্যাটার্ন কেমন, তাদের মানে কোন ধরনের মেল পপুলেশন বেশি না ফিমেল বেশি, তারপরে হচ্ছে স্মোকিং করে কি করে না, তারপরে ক্যান্সার আছে কি আছে না নাই, কি পরিমাণ বেশি কম এরকম, বা একটা পার্টিকুলার অঞ্চলে কি পরিমাণ মানুষের ক্যান্সার, কি বলা যায় মেল ফিমেলের কেমন ক্যান্সার, এগুলো আমরা দেখি। এখানে কিন্তু আমি কোনো ইন্টারফারেন্স দেখি না, যেভাবে রেজাল্ট আমি পাই সেটাই আমি রিপোর্ট করি। এই জন্য এটাকে আমরা বলি অবজারভেশনাল স্টাডি, ক্রস সেকশনাল হলেও। বুঝতে পেরেছেন? এই অংশটুকু একটু ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন, এটা কিন্তু খুবই জরুরি বোঝাটা। বুঝতে পারছেন কিনা একটু বলেন, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনি কোয়েশ্চেন, নাকি সব বুঝতে পারছেন? যে কোনো কিছু আপনাদের মাথায় কি আসলো যে আসলে এটা অবজারভেশন, আপনারা কি এগ্রি করেন কিনা আমার সাথে যে হ্যাঁ আসলে এটা অবজারভেশনাল স্টাডি? আমরা যে নর্মাল যে সার্ভে গুলা করি, যে লেটস সে আপনি দেখতে যাচ্ছেন ক্যান্সারের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা কোনো কিছুর, আমরা এটাকে বলছি যে এটা অবজারভেশনাল স্টাডি। আপনারা কি আমার সাথে এগ্রি করেন? ক্লাস করছেন নাকি নাই আমি তো বুঝতে পারছি না। ভাইয়া, জি প্লিজ। অবজারভেশনাল স্টাডি বলতে কি আমরা সার্ভে টাইপ যেগুলো আমরা লোকজনের কাছে গিয়ে যে তথ্যগুলা কালেক্ট করি বা আমরা দেখি যেটা ওইটাকেই বলে, মানে শুধু হ্যাঁ, ওইটাই নিব? শুধু ওইটাই নিব বিষয়টা এমন না, ধরেন এই যে কোনো ধরনের এটা হইতে পারে
আপনি লোকজনের কাছে ডেটা কালেক্ট করতেছেন, অথবা হুম, আপনি একজন যদি আমি পেশেন্টের কথা বলি, পেশেন্ট মনিটরিং করছেন, সেটা হতে পারে, হুম, সেটা অবজারভেশনাল স্টাডি হতে পারে। ঠিক আছে, জি ভাইয়া। থ্যাংক ইউ। কোয়েশ্চেন ভাইয়া করবেন আসলে। ভাইয়া জি, জি প্লিজ। এই জায়গায় তো কোনো কম্পেয়ার করা হবে না তাই না, বা কোনো একটা আমি ইন্টারফেয়ার অবশ্যই কম্পেয়ার করা হবে। কম্পেয়ার কম্পেয়ার বলতে করা হবে কোনটা, তাই তো? কোনটা মানে কম্পেয়ার বলতে একটু ক্লিয়ার করতে হবে, মানে কোনটার কথা বলছেন একটু ক্লিয়ারলি বললে। এই যে আপনি বললেন না অবজারভেশনাল স্টাডি, এই জায়গায় ধরুন আমি একটা কোনো একটা অবজারভেশন করলাম, কোনো ডাটা নিলাম, এই জায়গায় কি আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করব, বা আমি কি ইন্টারফেয়ার করব অন্য মানে আমার না স্টাডি বা না অবজারভেশনের উপর? না, আমি কম্পেয়ার করব না ওভাবে, কিন্তু আমি সরি, কম্পেয়ার বলতে কি বলা যায় এটাকে, আমি কোনো ইন্টারফেয়ার করব না, কিন্তু কম্পেয়ার করব। কম্পেয়ার করবো, এখানে কম্পারিজন আসলে আমার অবজারভেশনাল স্টাডিতে কম্পারিজন হতে পারে। আপনারা এখানেই দেখেন, অ্যানালিটিক্যাল অর কম্পারেটিভ স্টাডি দেখছেন, অ্যানালিটিক্যাল অর কম্পারেটিভ স্টাডি এর মধ্যে কেস কন্ট্রোল আছে, ক্রস সেকশনাল স্টাডি আছে, আর এক্সপেরিমেন্টাল অর ইন্টারভেনশন এখানে এইগুলাও কিন্তু কম্পারেটিভ স্টাডি। ঠিক আছে, কম্পেয়ার আমি অবশ্যই করব, কিন্তু সেই কম্পারিজনের মধ্যে আমার কোনো ইন্টারফারেন্স থাকবে না। আমি আপনাদেরকে আরো সহজ করে উদাহরণ দিলে আপনাদের মানে বাকিগুলা নিয়ে কথা বললে আপনারা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমাদের অবজারভেশনাল স্টাডিতে দুই ধরনের আছে, একটা হলো ডেসক্রিপটিভ ক্রস সেকশনাল স্টাডি। লেটস সে যে আমি বললাম যে আহ, কি বলা যায় এটাকে, প্রেভেলেন্স। কারণ লেটস আমি একটা স্টাডি যদি আপনাদের একটু দেখাই ওয়ার্ল্ড স্কলারে, আপনাদের ওই আমাদের একটা ক্লাসে বলেছিলাম। হ্যাঁ প্লিজ, তামান্না আপু। ভাইয়া আমি তো মানে মাত্র মাত্র রিসার্চ সম্পর্কে জানতেছি, আপনি যে জিনিসগুলা বলেন এগুলা একটু ব্রেক ডাউন করে দিন টপিক গুলা, তাহলে হ্যাঁ আমার হ্যাঁ জন্য আর কি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে অবশ্যই। যারা বাকি আমি- আছে সবাই তো মেবি প্রফেশনাল বা কাজ করছে আগে, আমি করি নাই, সো আমার একটু হ্যাঁ, বুঝতে সবাই কষ্ট হয়। ম্যাক্সিমামই আসলে বিগিনার থাকে। সো এখানে আমি অবশ্যই আমার সাধ্যমতো আমি ব্রেক ডাউন করবো, তারপরে আপনারা বুঝতে না পারলে আমাকে জি কোয়েশ্চেন ভাইয়া, করবেন। এনিটাইম, এই আমি যে আপনি কিন্তু বারবার, বলতেছেন না যে ক্রস সেকশনাল স্টাডি বা সার্ভে এই সেই, এটা আমি মানে বলবো, এটা এগুলা, নিয়ে আমি ফার্দার হ্যাঁ হ্যাঁ কথা বলবো। এগুলো আমরা প্রফেশনাল বলতে পড়ছি আমি, ঠিকই, কিন্তু ওইভাবে এত ডিপলি এখনো যাই নাই আচ্ছা বা কোনো জানি না। সমস্যা নেই, এগুলো নিয়ে আমি আর ডিটেলস বলবো, ক্রস সেকশনাল কি সেটা কি, এগুলোর টাইপ গুলো নিয়ে আমি কথা বলবো ডিটেল, ডোন্ট ওয়ারি। আপাতত আমি অবজারভেশন বা এই বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, থ্যাংক ইউ। জি এবং ভাইয়া, আপনারা থ্যাংক ইউ। কোশ্চেন করবেন, রিসার্চে যদি কেউ কোশ্চেন না করে সে তার পুরা লস। অন্যগুলা না হয় আপনি দেখে দেখে বুঝবেন, কিন্তু রিসার্চে তো মানে কোশ্চেন ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, অবশ্যই কোশ্চেন করতে হবে। আচ্ছা, তো এই যে এইটা হলো একটা আদর্শ ক্রস সেকশনাল স্টাডি। আদর্শ বলতে মানে টোটালি, আমি আদর্শ বলতে ইন সেন্স বলেছি এখানে টোটালি শুধুমাত্র ডেসক্রিপটিভ স্টাডি আছে আর কি, এখানে কোনো কি বলা যায় কম্পারিজন নাই। এটা কোথায় আছে দেখুন, কোথায় ছিল এটা। Yes. আচ্ছা, তো এখানে কি দেখেন, ক্যাটেল ডিজিজ প্রেভেলেন্স অ্যান্ড নলেজ অফ ফার্মার্স রিগার্ডিং হেলথ ম্যানেজমেন্ট অ্যান্ড লাইভস্টক টেকনোলজি ইন বাংলাদেশ। এখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের কিছু ডিস্ট্রিক্টে কি বলা যায় গবাদি পশুর রোগ, কোন রোগ কেমন আছে, এবং ফার্মারদের এই ডিজিজের হেলথ ম্যানেজমেন্ট আর কি, টোটাল অ্যানিমেলের হেলথ ম্যানেজমেন্ট নিয়ে আপনার কি বলা যায় কেমন, কি বলা যায় নলেজ আছে আর কি। ঠিক আছে, সেখানে যদি আমি আপনাদেরকে একটু রেজাল্ট পোর্শনটুকু দেখাই, দেখেন সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, আমি এখানে মেল ফিমেল জাস্ট সিম্পলি দেখাচ্ছি। ওকে, গেল মেল ফিমেল বা অন্য অন্য তাদের অকুপেশন, সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স যেগুলো বলি এগুলো দেখলাম। এখানে কি দেখলাম, ডিফারেন্ট ডিজিজ এবং ক্যাটেলস, কোন ডিজিজ কেমন পরিমাণ আছে, যেমন এফএমডি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কোন এলাকায়, আমরা তিনটা এলাকা নিয়ে কাজ করেছিলাম, ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী। সো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটার নাম, গরুর খুরা রোগ বলে, আপনারা শুনেছেন। তো এইটা কোন এলাকায় কেমন সেটা দেখলাম। ডায়রিয়াটা কোন এলাকায় কেমন বা ওভারঅল সেটা দেখলাম। আচ্ছা, আর কি দেখলাম, হেলথ কেয়ার প্র্যাকটিস, ফার্মারদের হেলথ কেয়ার প্র্যাকটিস, তারা ভ্যাকসিনেশন করায় কিনা, রেগুলার ডিওয়ার্মিং, এসব টেসব আর কি যা আছে আর কি। আচ্ছা, আর দেখলাম কি হেলথ কেয়ার প্রোভাইডার্স এর প্রিভেন্টিভ প্র্যাকটিস, তারা প্রিভেনশন নেয় কিনা সেটা। আচ্ছা, আরো দেখলাম হেলথ কেয়ার প্রোভাইডার ট্রিটমেন্ট কি ধরনের তারা প্র্যাকটিস করে সেটা। তারপরে এরকম কনস্ট্যান্ট মানে হচ্ছে তাদের যেই মানে প্রবলেম গুলা ফেস করে কাজ করতে গিয়ে, হেলথ ম্যানেজমেন্ট করতে গিয়ে সেগুলো। তারপর টেকনোলজি অ্যাডপশন কি, তার মানে এখানে দেখেন আমার বিভিন্ন গ্রুপ আছে কিন্তু, ঠিক না, ডিসক্রিপটিভ আমি করছি, কিন্তু এখানে আমি কোনো কম্পেয়ার, আপনারা হয়তো বলবেন যে ভাই এখানে তো আমি কম্পারিজন দেখতে পাচ্ছি, ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী, তিনটা গ্রুপ আছে, তাহলে আমি কম্পারিজন কেন বলছি? কম্পারিজন আমরা এই কারণেই বলছি না, ইন এ সেন্স এটা কম্পারেটিভ, কিন্তু আমরা কম্পারিজন বলছি না কারণ এখানে আমি কোনো হাইপোথিসিস প্রুভ করছি না। লেটস সে ঢাকাতে কেন বেশি, অথবা সিরাজগঞ্জে কেন কম বা বেশি, রাজশাহীতে কেন কম বা বেশি, এটা নিয়ে কিন্তু আমরা বলছি না। আমরা জাস্ট বলছি যে ঢাকাতে বেশি, সিরাজগঞ্জে কম,
বা ঢাকাতে এইটা বেশি ওইটা কম, রাজশাহীতে এইটা বেশি ওইটা কম, এই কাজ বলতেছি। এছাড়া আমাদের আর কোনো কাজ নেই, মানে আমরা এই কাজটাই শুধু, ঠিক আছে? হ্যাঁ, মৃণাল ভাই প্লিজ। তার মানে ভাইয়া এখানে কি কোনো কোশ্চেন রেজ করা হবে না, তাই তো? না, জাস্ট আমি অবজার্ভ করবো। এক্স্যাক্টলি, আমি পেয়েছি এই ডেটা, আমি জাস্ট রিপোর্ট করে দিলাম, এটা আমার পাবলিশ হয়ে গেল। এই তার মানে এখানে কোনো রিসার্চ কোয়েশ্চেন তো অবশ্যই থাকবে, কোয়েশ্চেন করা হবে না বিষয়টা এমন না, রিসার্চ কোয়েশ্চেন তো থাকবে। আমার কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ লেটস সে অমুক ডিজিজ ইন দ্য এরিয়া, অথবা হোয়াট ইজ দ্য নলেজ লেভেল অথবা প্রিভ্যালেন্স অফ নলেজ অ্যামাং দ্য ফার্মার্স ইন ডিফারেন্ট এরিয়াস। এটা হলো আমার কোয়েশ্চেন, রিসার্চ কোয়েশ্চেন। কিন্তু আমি এটা বলি নাই যে is there any association between different areas and prevalence of particular disease বা prevalence of disease, অথবা is there any association between a district and the knowledge of respondents in about technology, মানে টেকনোলজির সাথে কোনো এমন অ্যাসোসিয়েশন? জি প্লিজ শফিকুল ভাই। তাহলে ভাই কি রিসার্চাররা কি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না নাকি? হস্তক্ষেপ বলতে? মানে মানে যেহেতু আমরা বলতে সেটা অবজারভেশনাল, আমরা জাস্ট কি জি, অবজার্ভ করবো, এখানে আমরা মানে নিজস্বভাবে কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু করতে পারবো না না না, এরকম কিছু? এক্সাক্ট কোনো চেঞ্জ নাই, এখানে কোনো চেঞ্জই নাই, আমি কিছুই করবো না। আচ্ছা, এটা একটা ক্রস সেকশনাল, তার মানে এটা ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ। এবার আমি আপনাদেরকে ক্রস সেকশনাল কম্পারেটিভ আমি দেখাই আপনাদেরকে, যেটা আমাদের একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কয়দিন আগেই, মানে লাস্ট ক্লাসেই আমাদের যে কমন স্টাডিটা এটা কই গেল, ইন্টারপ্রিটেশন। সো এখানে দেখেন, এটাকে আমরা কেন ক্রস সেকশনাল কম্পারেটিভ স্টাডি, এখানে আমরা ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজ কোনো কম্পারিজন করলাম না, না এখানে কোনো কম্পারিজন বা ইন্টারপ্রিটেশন ওভাবে হবে না আর কি, আমরা করি না। কিন্তু এটার ক্ষেত্রে আপনারা দেখেন, এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে আমি প্রত্যেক গ্রুপের মিন নলেজ মানে একটা নলেজ স্কোর আমি বের করেছি, এবং এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করেছি, এবং আমি দেখতে পাচ্ছি যে কোন গ্রুপে সিগনিফিকেন্টলি নলেজটা বেশি অথবা কম আছে কিনা, একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দেখলেন এটাতে আমরা, এবং প্র্যাকটিস কাদের মধ্যে ভালো প্র্যাকটিস বা খারাপ প্র্যাকটিস এবং এটা সিগনিফিকেন্ট কিনা এটা আমরা দেখছি একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে। তারপর এডুকেশনাল স্ট্যাটাস, শিক্ষিতদের মধ্যে নলেজ কেমন, তারপর হচ্ছে কম শিক্ষিতদের মধ্যে কেমন নলেজ, হ্যাঁ, এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কি বলে যে রোড ট্রাফিক সেফটি মেজার্সের বিষয়, এটা আমরা এখানে দেখছি, এবং এটা স্ট্যাটিস্টিক্যালি আমরা প্রুভ করছি যে আসলেই যারা শিক্ষিত তাদের মধ্যে কি নলেজ বেশি নাকি কম, এই জিনিসটা দেখতে যাচ্ছি। ইনকাম লেভেল, প্রত্যেকটা জিনিসের সাথে আমরা এই জিনিসটাই দেখতে যাচ্ছি। যারা ধরেন লেটস স্মোকিং করে তাদের কি রোড সেফটি নলেজ বেশি নাকি কম, এইসব আমরা দেখছি। তার মানে এখানে একটা কম্পারিজন আছে, এটা ক্রস সেকশনাল স্টাডি, বাট এটা কম্পারিজন কম্পারেটিভ স্টাডি। ক্লিয়ার? কিন্তু এখন আপনাদের কথা দিলে এখানে কি আমরা কোনো ইন্টারফেয়ার করেছি? আমরা কিন্তু কোনো ইন্টারফেয়ার করিনি, আমরা জাস্ট কোয়েশ্চেন করেছি, তারপর আমরা হাইপোথিসিসের মাধ্যমে প্রুফ করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন আমরা তাদেরকে করি না, বিষয়টা এমন না যে, মানে কোয়েশ্চেন বলতে ইন সেন্স এখানে বেশ কিছু কোয়েশ্চেনের একটা কনফিউশন থাকতে পারে। কোয়েশ্চেন মানে সার্ভের কোয়েশ্চেন না, একটা হলো সার্ভের কোয়েশ্চেন যেটা আমরা কোয়েশ্চেনে আমরা বলি যে আমার রিসার্চ কোয়েশ্চেন আনসার করতে গেলে কিছু কোয়েশ্চেন লাগবে, সেটাকে আমরা বলি কোয়েশ্চেনের। আর রিসার্চ কোয়েশ্চেন আলাদা জিনিস, ঠিক না? তো রিসার্চ কোয়েশ্চেন আমার এখানে কম্পারেটিভ কোয়েশ্চেন ছিল যে ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন লেটস সে স্মোকিং স্ট্যাটাস অ্যান্ড নলেজ স্কোর, অথবা ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড ইনক্রিজ বা ডিক্রিজ নলেজ, অথবা ইনক্রিজ অর ডিক্রিজ পুয়ার অথবা গুড প্র্যাকটিস, ঠিক আছে? রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে এটা, কিন্তু এখানে আমি কম্পারিজন এই জন্য করলাম স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে মেইনলি। ওকে, আচ্ছা, তাহলে এখন আপনাদের কথা হলো, তাহলে ভাই অবজারভেশন বুঝলাম দুইটাই, তাহলে ইন্টারফেয়ার আপনি বলছেন যে করছেন না, ইন্টারফেরেন্স বিষয়টা কি? এখানে এই জিনিসটা আমরা মূলত এখানে এই টার্মিনোলজি গুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ক্লিয়ার হবে। সো এখানে বেশ কিছু টার্মিনোলজি আছে, দেখেন একটা হলো এক্সপোজার। তো নর্মালি আমরা যেটা করি যে আসলে আমরা এই ধরনের স্টাডির ক্ষেত্রে কি হয় যে আমি এরা হেলথের মানে উদাহরণ দিয়েছি, বাট হেলথ ছাড়াও এটা হতে পারে। জি মৃণাল ভাই কিছু বলবেন? না ভাই, ওই যে ওই জিনিসটা নিয়ে একটু কোশ্চেন ছিল, আপনি এটা মানে সলভ করে দিচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওই যে হ্যান্ডটা লোয়ার করে রাখেন। আচ্ছা, তাহলে এটা মেইনলি আসলে হেলথের ক্ষেত্রে এই ধরনের স্টাডি ডিফারেন্ট আমরা করি, তো তাই এটা আমি মানে একটা কি বলে এক্সাম্পল হেলথেরই দিয়েছি। সো এক্সপোজার হচ্ছে এমন কোনো ফ্যাক্টর বা ডিজিজ কন্ডিশন বা সরি কন্ডিশন আর কি, যেটা হলো মানে যেটার কারণে আমার হেলথ স্ট্যাটাসটা কেমন হবে এটা ডিটারমাইন করে আর কি। লেটস সে আমরা জানি যে ধরেন স্মোকিং করলে ক্যান্সার
আমরা বলি যে হতে পারে বেশি। অথবা লেটসে আপনি যদি কি বলবো আমি, ওই চিয়া সিড বা যে কোনো অনেক কিছু আছে না, অর্গানিক ফুড অমুক কিছু আছে, সেটা খেলে হয়তো ক্যান্সারের ঝুঁকি কমে, আপনারা জানেন। যে কোনো কিছু খেলে হয়তো, আই ডোন্ট নো, অনেকগুলো মনে আসতেছে না, বা এটা খেলে হয়তো আপনার ডায়াবেটিস অথবা অমুকের, বা ধরেন রেগুলার কি বলি জানি কিসের জুস, বিটরুট, বিটরুট খেলে হয়তো পার্টিকুলার একটা ডিজিজের রিস্ক কমে, অথবা এক্সারসাইজ করলে ওভারঅল সব ডিজিজের রিস্ক কমে। ঠিক আছে, তো এটাকে আমরা বলি আর কি, যে এইগুলাকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, যে এই জিনিসটা থাকলে বা এটা মেনটেন করলে আমার আইদার কি বলে যে আমার হেলথ স্ট্যাটাসটাকে এটা ইনফ্লুয়েন্স করবে আর কি। ঠিক আছে, যেমন এখানে দেখেন এক্সাম্পল ইন লাং ক্যান্সার স্টাডি, সিগারেট স্মোকিং, এয়ার পলিউশন এক্সপোজার, তারপর হচ্ছে অকুপেশনাল কেমিক্যাল এক্সপোজার, এগুলা মানে পটেনশিয়াল কজ, মানে এটার কারণে আমার একটা সমস্যা ঘটতে পারে, রিস্ক ফ্যাক্টর আমরা এগুলাকে বলি এক্সপোজার। এক্সপোজার শুনি আপনারা বুঝতেছেন, এক্সপোজড হওয়া, কোন একটা জিনিসে এক্সপোজড হলে একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আর কি আছে? আউটকাম। আউটকাম হলো আমার এক্সপোজারের কারণে যে রেজাল্টটা হয়। সো লেটস এখানে আমরা যদি সিগারেট স্মোকিং করি, তাহলে আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং ক্যান্সার হতে পারে। হবেই যে বিষয়টা আমরা কিন্তু বলবো না, বরং আমরা স্টাডির মাধ্যমে প্রুফ করব, তাইলে হয়তো বলতে পারবো। এখন হয়তো এটা অনেকটা কাইন্ড অফ অনেকগুলো স্টাডি হয়েছে, কিছু অনেকগুলোতে প্রুফ হয়েছে, এই কারণে আমরা বলি। ঠিক আছে, এই কারণে হয়তো আমরা, বা সিগারেটের প্যাকেটে যে লেখা থাকে, সিগারেটের প্যাকেটে এমনি কি লেখা থাকে, নিশ্চয়ই অনেক স্টাডিতে প্রুফ হয়েছে যে সিগারেটের কারণে লাং ক্যান্সার বা ক্যান্সারের একটা ঝুঁকি বাড়ে। ঠিক আছে, এই জন্য আর কি আমরা এটা বলতে পারি। যদি না থাকতো তাহলে হয়তো আমরা বলতাম না ওইভাবে, কিন্তু আমরা তখন এটাকে ধরে নিতাম যে এটা হয়তো একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। এমন অনেক কিছুই আছে, যেমন আমরা ওই যে কি বলা যায়, পোল্ট্রির ইয়ার কথা বলি, ঠিক না? পোল্ট্রি খাইলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তো পোল্ট্রি হলো কাইন্ড অফ একটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু এটা হয়তো এতটা কোনো এস্টাবলিশ না, বা আমি জানি না, অন্য ব্যাপার থাকতে পারে, যেই কারণে আমরা কনফিডেন্টলি বলি না যে হ্যাঁ পোল্ট্রি খেলে একবার এই সমস্যাটাই হবে, যেমনটা হয়তো আমরা সিগারেটের ক্ষেত্রে বলি আর কি, কারণ এটার ক্ষেত্রে অনেক বেশি স্টাডি হয়েছে এই কারণে। আচ্ছা, তার মানে আউটকামটা কি? আউটকাম ইজ দ্য হেলথ ইভেন্ট অর ডিজিজ দ্যাট রিসার্চার আর ইন্টারেস্টেড ইন মেজারিং। মানে আমরা যেইটা নিয়ে আসলে মেজার করতে যাই, মানে কি ঘটবে, এক্সপোজ হইলে আমার কি ঘটনা ঘটতে পারে, সে যে জিনিসটা আমি মেজার করতে চাই, এটাকে আমরা এক্সপোজার বলি। আচ্ছা, সরি, আউটকাম বলি। আচ্ছা, এবার হলো ইন্টারভেনশন, যেটার কারণে, যেটার থাকলে ইন্টারভেনশনাল স্টাডি আর না থাকলে অবজারভেশনাল স্টাডি। তাহলে একটু ভালো করে খেয়াল করেন। An intervention is an action introduced by researcher to modify exposure or improve health outcomes. তার মানে রিসার্চার যে আছে, সে একটা কিছু একটা ঘটায়, বা কিছু একটা, মানে কি বলবো এটাকে, এক ধরনের ইন্টারফারেন্স, সে হস্তক্ষেপ সে করে, হয়তো কোনো একটা এনভায়রনমেন্ট তৈরি করে, মেইনলি একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে, পরিবেশ তৈরি করে, যেটার কারণে আহ, ওই পার্টিকুলার হেলথ আউটকামটা, বা যেই জিনিসটা আমি চাচ্ছি, মেজার করতে চাচ্ছি, এখানে হেলথ আউটকাম আমি বলছি, পরে আমি আরো আপনাদের জন্য অন্য ফিল্ডের এক্সাম্পল দিচ্ছি। তো ওই ঘটনাটা ঘটতে পারে, ওটা আমি আগে গেস করে নিলাম আমার হাইপোথেসিস প্রুফ করার জন্য। তখন আমি একটা একটা অ্যাকশন আমি একটা এখানে নেই, কোন একটা হস্তক্ষেপ আমরা করি, কোন একটা মেজার নিই, যে এটার কারণে কি হয়, ওই ঘটনাটা ঘটার সম্ভাবনা বাড়ে। যেমন দেখেন এখানে কি আছে, ইট ইজ ইউজড ইন এক্সপেরিমেন্টাল স্টাডিজ টু টেস্ট ওয়েদার এ ট্রিটমেন্ট অর প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি ওয়ার্কস। তার মানে এটা আমরা কখন ইউজ করি ইন্টারভেনশন, যে আমার যদি কোনো একটা ট্রিটমেন্ট অথবা প্রিভেন্টেন আসলে আমার এই জিনিসটা ঘটে কিনা, সেটা আমরা চেক করতে যাই। সো দেখেন এখানে আমি আপনাদের যদি একটা এক্সাম্পল দিই, আমাদের যখন ওই যে কোনো নতুন ড্রাগ আসে, কোভিডের ড্রাগ আসলো, আপনারা ওই যে ক্লিনিক্যাল ট্রায়াল, তো এখন আমাদের বোঝানো সুবিধা হয়ে গেছে, আগে তো মানুষ বুঝতো না। তো ক্লিনিক্যাল ট্রায়াল কি হয়, একটা ড্রাগ যখন বাজারে আসে তার আগে অনেকগুলো ট্রায়াল ফেজ পার করে আসে। তো সেই ট্রায়াল ফেজ গুলাতে কি হয়, প্রথমে হয়তো খুবই ল্যাবরেটরিতে ধরেন ইঁদুর বা এরকম এনিমেল যেগুলো ছোট ছোট আছে, তাদের উপর এক্সপেরিমেন্ট হয়। এক্সপেরিমেন্ট গুলা কেমন হয়, সেই ইঁদুর গুলার বডিতে, ধরেন কোভিড এর কথাই যদি আমি বলি, ধরেন 100-200টা ইঁদুর নিলাম, এক গ্রুপের ইঁদুরের মধ্যে আমি ওই কি বলা যায়, মানে এক গ্রুপ না, দুই গ্রুপের মধ্যে আমি কোভিড ইনফেকশন, যে করোনা ভাইরাস ইনফেকশন আছে, আমি তারা ইনজেক্ট করে দিলাম। তার মানে 200 জন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, 200টা ইঁদুর। এবার আক্রান্ত হওয়ার পরে আমি দুইটা গ্রুপকে আলাদা করে ফেললাম। এক গ্রুপকে আমি দিব হচ্ছে, ধরেন আমার ট্রেডিশনাল, ধরেন যখন শুরুতে আমি কোভিড তখন হয়তো এটাকে আমরা ঠান্ডা সর্দির জ্বর, নাপা, প্যারাসিটামল বা এইগুলা ফেক্সোডেক্স আমরা খাইতাম, ঠিক না? আপনারা অনেকে জানেন। তো এক গ্রুপকে আমি এটা দিলাম, আরেক গ্রুপকে আমি দিব, মানে যে গ্রুপকে দিলাম ওদেরকে আমরা বলি কন্ট্রোল গ্রুপ। আরেক গ্রুপকে আমি যা দিব, যাদেরকে আমরা ট্রিটমেন্ট গ্রুপ বলি, তাকে আমি আমার নতুন যে ডেভেলপ ড্রাগটা আছে এইটা দিলাম। 100টা, তার মানে 100 জনকে দেওয়া হলো হচ্ছে ট্রেডিশনাল টেক্সো যা আছে মেডিসিন, আরেক নতুন গ্রুপকে দেওয়া হলো আমার কোভিড-19 ভ্যাকসিন, ওই যে কি সাইনোভ্যাক, টাইনোভ্যাক, ওই যে অক্সফোর্ড
অ্যাস্ট্রাজেনেকা আপনারা নাম শুনেছেন। তো এবার দিলাম, দেওয়ার পরে এবার আমি দেখবো যে আসলে ওই যাদেরকে আমি আমার ড্রাগটা দিলাম না 100 জনের মধ্যে কয়জন সুস্থ হলো, এবং যাদেরকে আমি ড্রাগটা দিলাম তাদের মধ্যে কতজন সুস্থ হলো। এবার আমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে আমি যদি দেখি সিগনিফিকেন্ট অ্যামাউন্টের লোকজন আমার ট্রিটমেন্ট গ্রুপের যারা আমি ড্রাগ দিয়েছে তারা সুস্থ হয়েছে, আমি বলবো যে এই ড্রাগটার এফিকেসি আছে। এভাবে আমরা কি করি প্রত্যেকটা স্টেজে, ধরেন ফার্স্টে ইঁদুর গেলে এরপর আস্তে আস্তে অন্য অ্যানিমেল মাংকি মানে বানরে যায়, এরপরে হিউম্যান ট্রায়াল হয়, এভাবে করে করে একটা জিনিস হয়। সো এখানে আমার ইন্টারভেনশনটা কি তাইলে আপনারা বলেন? ইন্টারভেনশন হলো আমি এক গ্রুপকে আমি হয়তো ট্রেডিশনাল কিছু দিচ্ছি অথবা দিচ্ছি না, আরেক গ্রুপকে আমি আমার পছন্দ মতো একটা ড্রাগ বা ইন্টারভেনশন যে কোনো কিছু আমি দিলাম। ঠিক আছে, এখন এখানে আরেকটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। সেটা হলো ধরেন আমরা দেখতে চাই যে আসলেই মোবাইল ফোন ইউজ ছেলে পেলে যারা আমাদের স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি তাদের, বা ধরেন লেটস সে ইন্টারনেট ইউজ স্টুডেন্টদের এডুকেশনে কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা। কেমন ইম্প্যাক্ট ফেলে সেটা আমরা জানি না। তো আমরা কি করবো এখানে, আমরা লেটস সে 100-200 জন ইউনিভার্সিটি বা যে কোনো জায়গার স্টুডেন্টকে নিলাম আর কি, লেটস সে স্টুডেন্টস নিলাম, 100 জন স্টুডেন্টসকে আমরা বললাম যে তুমি অন্তত 6 মাস তুমি কোনো ধরনের ইন্টারনেট মোবাইল ফোন ইউজ করলা, কিন্তু ইন্টারনেট কোনোভাবে ইউজ করবা না। আর বাকি 100 জনকে বললাম তুমি তোমার যখন মন চায় তুমি পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করো। 6 মাস পরে বা ধরেন প্রতি 2 মাস 3 মাস পর পর আমি তাদের একটা টেস্ট নিলাম, অথবা 6 মাস পরে একবার একটা এক্সাম নিলাম, এবার আমি তাদের এক্সামের স্কোর দেখলাম। তো আমি তখন এক্সামের স্কোর দেখে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখবো যে আসলে যারা ইন্টারনেট ইউজ করেছে তাদের রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে। এরকম ভাবে এটাকে আমরা বলি, এখানে তার মানে ইন্টারভেনশন আমার কি, আমি এক গ্রুপকে বলে দিলাম যে তুমি ইন্টারনেট ইউজ করবে, আরেক গ্রুপকে বলে দিলাম তুমি করবা না, আমার ইন্টারফারেন্স আছে। ঠিক আছে, এটাকে আমরা বলি ইন্টারভেনশন। ক্লিয়ার হয়েছেন আপনারা? ইন্টারভেনশনের বিষয়টা বলেন তো। ক্লিয়ার না হলে বলবেন অবশ্যই, আমি আবার আরো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। বলেন যে ইন্টারভেনশন বিষয়টা আসলে কেন আমরা ইন্টারভেনশনাল স্টাডি বলি এবং কেন ইন্টারভেনশনাল স্টাডি নন ইন্টারভেনশনাল বলি। হ্যাঁ, এটা কেন বলি, এটা ক্লিয়ার হয়েছেন কিনা বলেন একটু কষ্ট করে। ভাইয়া এটা কেমন যে রিসার্চারের ইন্টারফারেন্স থাকবে ওইটা হচ্ছে ইন্টারভেনশনাল, আর যেখানে রিসার্চারের কোনো ইন্টারফারেন্স থাকবে না ওইটা ইন্টারভেনশনাল না। এক্স্যাক্টলি, নন ইন্টারভেনশনাল স্টাডি, এক্স্যাক্টলি। এবং নর্মাল ল্যাবে যে কাজগুলো করি ম্যাক্সিমামই আমরা ইন্টারভেনশনাল স্টাডি করি। এবং সার্ভে টার্ভে যেগুলো করি সার্ভের ক্ষেত্রেও আবার ওই যে বললাম যে সার্ভে মানে কিন্তু একটা ম্যাথোডোলজি, রিসার্চ ম্যাথোডোলজি, কিন্তু সার্ভে কিন্তু ইন্টারভেনশনাল হতে পারে, নন ইন্টারভেনশনাল হতে পারে। যেমন আমি আপনাদেরকে যেটার কথা বললাম যে একটু আগে যে কি বলে ইন্টারনেটের সাথে কি বলে স্টাডি বললাম, এটা কিন্তু সার্ভে বেস স্টাডি, কিন্তু এটা কিন্তু ইন্টারভেনশনাল। ঠিক আছে ভাইয়া, ইন্টারভেনশনাল স্টাডিতে কি কন্ডিশন থাকবে? অবশ্যই আচ্ছা, মেইনলি দুইটা গ্রুপ থাকবে যাদেরকে আমি মানে সেট করব স্টাডি করার আগে। যেমন নর্মাল যে সার্ভে গুলা করি এইখানে আপনি কিন্তু কোনো গ্রুপকে আগে সেট করে রাখেন না, আপনি র্যান্ডমলি ডেটা কালেক্ট করেন, মেল ফিমেল বা অন্য জেন্ডার যদি থাকে, তারপর হচ্ছে এডুকেশন লেভেল বিভিন্ন হতে পারে, আপনি কিন্তু আগে থেকে কোনো ফিক্স করে রাখেন না যে আমি এই গ্রুপের নিব ওই গ্রুপের নিব। আপনি তাদের কাছে ডেটা নেন, পরে আপনি দেখেন যাচ্ছে এই গ্রুপের লোক আছে ওই গ্রুপের লোক আছে, ঠিক না? কিন্তু ইন্টারভেনশনাল স্টাডিতে আপনি ফিক্স করে দিবেন যে এই গ্রুপের লোক আমি মানে এরা এটা নিবে এরা এটা নিবে না, তার মানে সরাসরি আপনার এখানেই হস্তক্ষেপ হয়ে গেল শুরু। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেলস বলবো, ডোন্ট ওয়ারি, আমরা এটা নিয়ে আরো ডিটেলস বলবো, চলেন। তো আমরা গেলাম এখানে, তার মানে দেখেন কি কি আছে। আরসিটি বলে কম্পারেটিভ ইন্টারভেনশন ট্রিটমেন্ট নাকি, আমি ভুলে গেছি টার্মিনোলজিটা। আচ্ছা, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে চলেন এবার আস্তে আস্তে যাই। দেখেন অবজারভেশনাল ভার্সাস এক্সপেরিমেন্টাল। অবজারভেশন ন্যাচারাল এক্সপেরিমেন্ট যেটা প্রকৃতিতে ঘটে আর ন্যাচারালি, বেসড অন এক্সপেরিমেন্ট, ইন্টারভেন্স টু এফেক্ট, এগুলো নিয়ে আর বললাম না, এগুলো আপনারা নিজেরাই দেখবেন বললেই। আচ্ছা দেখেন এখানে আমরা কি বললাম, অবজারভেশনালে মে অর মে নট ইমপ্লাই কজেশন, আর এক্সপেরিমেন্টালে মে প্রুভ কজেশন। এটার একটু যদি আপনাদেরকে আমি বলি, এটা হলো ধরেন আমি কিছু লোক থেকে র্যান্ডমলি ডেটা কালেক্ট করলাম, এই যে এখানের কথা যদি বলি, আমি তাদের কাছে ডেটা নিলাম, নিয়ে আমি তাদেরকে আমি এখানে আমি এখানে কি বললাম যে হয়তো একটা পার্টিকুলার লেটস এখানে আমরা দেখতে পাচ্ছি এই এজ গ্রুপের লোকজনের, অর্থাৎ যারা ইয়াং আছে তাদের হয়তো
নলেজ স্কোরটা একটু বেশি, মিন নলেজ স্কোরটা বেশি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে বললাম যে এইজ গ্রুপ যারা ইয়াং আছে তাদের নলেজ স্কোরটা বেশি হতে পারে, বা মানে আমাদের স্টাডিতে এটা হয়েছে। কিন্তু আমি এইটা এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই লোকজনের নলেজটা কি কারণে বাড়লো এক্স্যাক্টলি, এবং আসলেই প্রতি অন্য যে কেউ যদি অন্য কোনো ধরনের স্টাডি করে আসলে এই এজ গ্রুপে যে বাড়বে এটা কিন্তু এভাবে বলা যায় না। কারণ আমি তো তাকে কোনো ট্রেনিং দেই নাই। তার বিভিন্ন কারণে আমি হয়তো এমন লোকজনকে নিয়েছি, লেটস আমার এখানে ইয়াংদের নলেজ করে আমি দেখলাম যে ভালো ইয়াং যারা চালায়, কিন্তু আসলে আপনি যখন বাস্তবে দেখেন আপনারা কি দেখেন যে ইয়াং যারা আছে ওরা তো ভ করে বাইক চালায় যায়, ঠিক না? এখন এমন হইতে পারে আমার ক্ষেত্রে তাহলে এদের নলেজ ভালো কেন? আমার ক্ষেত্রে হয়তো এটা হইতে পারে কি বলে যে আমি হয়তো এমন লোকজনকে নিয়েছি যারা যারা একটু সচেতন, ইয়াং তারা, বাট তারা সচেতন হইতে পারে, ঠিক না? তার মানে আমার স্টাডি পপুলেশনের এই ভিন্নতার কারণে হয়তো হতে পারে। আরেকজন হয়তো এমন স্টাডি নিল যেখানে সে দেখলো যে যারা 18 থেকে 29 বছর তাদের নলেজটা অনেক কম, সে হয়তো এমন লোকজনকে নিচ্ছে যারা সচেতন না। কাজে এখানে আমরা যেটা বললাম যে কজেশন, অর্থাৎ ইয়াং হইলেই যে নলেজ কোডটা বাড়বে এটা আমরা বলতে পারি না, কারণ আমরা এটা প্রুফ করতে পারি না, কারণ আমি তো আগে থেকে তাদেরকে অবজার্ভ করে আসি নাই, বা আমি তাদেরকে কি বলা যায় এটাকে টার্গেট করে আমি তাদেরকে কোনো এডুকেশনাল ইন্টারভেনশন দিই নাই বা দেখি নাই। বুঝতে পেরেছেন কি বিষয়টা? আচ্ছা, তাহলে আরো সামনে যাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবেন। অবজারভেশনাল গেল, এবার ডেসক্রিপটিভ অ্যানালিটিক দেখেন। এখানে আমরা বলি সিম্পলি ডিসক্রাইব দ্য ডিজিজ অর অকারেন্স, যে কোনো কিছু ঘটনাকে আমরা মানে বর্ণনা করি, আর এখানে এক্সপ্লেন দ্য ডিজিজ, কেন এটা ঘটে সেটা আমরা বলি। আর মোর ডিফিউজ এগুলো দরকার না। আচ্ছা, ডেসক্রিপটিভ জেনারেট হাইপোথেসিস, এটা কি করি আমরা হাইপোথেসিস টেস্টিং করি অ্যানালিটিক্যাল টেস্টে। তার মানে জেনারেট হাইপোথেসিস ডেসক্রিপটিভ এটা কোয়ান্টিটেটিভ স্টাডি হতে পারে, আবার কোয়ালিটেটিভ হতে পারে। হতে পারে বলতে কোয়ালিটেটিভ মোস্টলি ডেসক্রিপটিভ হয়, সেগুলো তো অলরেডি জানেন। তো এখানে দেখেন ক্রস সেকশনাল স্টাডি কেন বলবো। প্রথমে আমি আপনাদেরকে একটু ক্রস সেকশন বিষয়টা কি, এটা যদি আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, এটা আমি শুরুতে বুঝতাম না যে ক্রস সেকশনাল স্টাডি কেন বলে। আসলে ক্রস সেকশন বলতে কেন ক্রস সেকশন বলে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ক্রস সেকশন আসলে জিনিসটা কি। ক্রস সেকশন হলো এই যে একটা জিনিস আছে, আপনি এখান থেকে একটা স্লাইস নিলেন, লেটস সে যে এরকম একটা ওই যে দেখছেন এভাবে এভাবে কেটে নিলেন, ছুরি দিয়ে ধরেন, উপর নিচ না কেটে আমি বাম থেকে ডানে কাটলাম, মাঝখান থেকে এভাবে কাটলাম, বা স্লাইস যেটাকে আমরা বলি সেভাবে কাটলাম। তো এখানে কাটার কারণে কি হলো, আমার ওভারঅল পুরো পপুলেশনটার একটা ওভারঅল পিকচার আসলো। এখানে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, ঠিক না? ধরেন লেটস এখানে ধরেন অনেক ধরনের মানুষ আছে, এই সব জায়গাতে ধরেন মানুষ আছে, বা এখানে মানুষ আছে, আপনি এটার সাইড থেকে কাটলেন। আর ক্লিয়ার এক্সাম্পল কোথায় আছে, এই যে এটা দেখেন, বুঝতে পারছেন না? যে একটা ধরেন বড় ব্রেড, এটাকে আপনি স্লাইস করে কাটলেন, এবং সেই স্লাইসের মধ্যে আপনার যা আছে আপনি সেটাকেই ডিসক্রাইব বা অ্যানালাইসিস করছেন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, তারা তাদের বিভিন্ন হেলথ স্ট্যাটাস আছে, বিভিন্ন বয়স টয়স, তারপর হচ্ছে বিভিন্ন কি বলবো রোগ, সবকিছু মিলিয়ে আর কি আছে। তো এই জন্য এটাকে বলে ক্রস সেকশন। ক্রস সেকশন মানে হলো একটা অংশের এভাবে করে ক্রস করে কাটা, বুঝতে পারছেন না? এটাকে এইভাবে বলে। আচ্ছা, তো এখানে কি করে দেখেন, ক্রস সেকশনাল স্টাডিতে মেজার বোথ এক্সপোজার এন্ড আউটকাম এট এ সিঙ্গেল পয়েন্ট অফ টাইম ইন এ ডিফাইন্ড পপুলেশন। একটা পার্টিকুলার পপুলেশনের এক্সপোজার এবং আউটকাম একই সাথে আমরা দেখি। ইট প্রোভাইডস এ স্ন্যাপশট অফ পপুলেশন অফ হেলথ স্ট্যাটাস। আচ্ছা, এখন তাহলে আমরা ক্রস সেকশনাল স্টাডিতে আমরা যেগুলো সার্ভে নরমাল কমন সার্ভে যেগুলো ক্রস সেকশনাল স্টাডি আমরা বলি কেন, আমরা যাই একটা লেটস এ 1 দিন 10 দিন 15 দিন 1 মাস বা 6 মাস আমরা টানা ডেটা কালেক্ট করে ওই ডেটা নিয়ে এসে আমরা দেখি। ওইখানে ধরেন আমি যাদের কাছ থেকে আহ মানে ইনফরমেশন নিচ্ছি, ধরেন এই যে আমি ক্যান্সারের উদাহরণটা যদি দিই, তো এখানে যারা সিগারেট স্মোকিং 1 মাস ধরে করতেছে সেও আছে, 10 দিন ধরে করতেছে সেও আছে 1 বছর ধরে করতেছে সেও আছে, যে কোনোদিন স্মোকিং করে নাই সেও আছে। অথবা ধরেন একজন স্মোকিং করে নাই, সে হয়তো কোথায় ধরেন লেটসে কেমিক্যাল এমন একটা এনভায়রনমেন্টে আছে যে ধরেন আপনারা জানেন কার্সিনোজেন বলে, অর্থাৎ অকুপেশনাল কার্সিনোজেন, লেটসে যে কেমিক্যালস বা এরকম অনেক আছে না, যে ধরেন পেন্টিং টেন্টিং এর যেসব জায়গায় লোকজন কাজ করে আর কি, কালার রং টং বানায়, এইসবের কিন্তু কারণে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা আছে। তো এইসব জায়গায় কাজ করে এরকম অনেক ধরনের পপুলেশন আছে। কিন্তু আমার স্টাডিতে এখন আমি যদি চেক করি যে ক্যান্সারের সাথে সরি কি বলে স্মোকিং এর সাথে বা ক্যান্সারের সাথে স্মোকিং এর কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, আমি কি করব, এই যে বিভিন্ন গ্রুপ আছে আমি কিন্তু তাদেরকে হয়তো ওই কোয়েশ্চেনটা করতেছি না, বা আমি করলেও আমি গিয়ে দেখতেছি না, আমি তো এক্স্যাক্টলি জানি না যে সে আসলেই কতদিন ধরে এক্সপোজ ক্যান্সার স্মোকিং এ।
অথবা অন্য কোনো ইস্যুতে যেটা ক্যান্সার ঘটাইতে পারে। আমি জাস্ট তাকে গিয়ে বললাম যে আপনি এটা করেন কিনা, আহ, যে লেটস সে আপনি স্মোকিং করেন কিনা, সে বললো হ্যাঁ করি। আর আমি এখানে কোয়েশ্চেন করলাম আপনার ক্যান্সার আছে কিনা, মানে আরো অনেক কোয়েশ্চেন আছে লেটস সে, কিন্তু এখানে ধরেন স্পেসিফিক এই দুইটার কথা বললাম। তো এগুলা করে আমি রেজাল্টটা নিয়ে আসলাম এবং আমি অ্যানালাইসিস করা শুরু করলাম। মানে অ্যানালাইসিস করে আমি তখন বললাম যে আমার আমার রেজাল্ট অনুযায়ী আমি তো দেখলাম যে যারা স্মোকিং করে তাদের ক্যান্সারের সম্ভাবনা বেশি। কিন্তু এখন এই যে বললাম যে যারা স্মোকিং করে, আমার এখানে আমি পেলাম যে তাদের হয়তো সম্ভাবনা বেশি। কিন্তু এই স্মোকিং যে আসলে সে কতদিন করে এটা তো আমি ঠিক মতো জানি না হয়তো, বা আমি সে যেটা বললাম সেটাই আমার মেনে নিতে হচ্ছে। আমি তো তাকে একদম রাইটলি তাদের হেলথ স্ট্যাটাস জেনে শুনে আমি কিন্তু তাকে কি বলা যায় আগে থেকে টার্গেট করে আমি তার ডেটা কালেক্ট করিনি। আমি র্যান্ডমলি আগে মানে আমার রিসার্চ হাইপোথিসিস কি বলা যায় রেডি হয়েছে, তারপর আমি কি তার কাছে ডেটা কালেক্ট করা শুরু করেছি। এবং ওই যে বললাম যে অন্য ধরনের লোকও আছে যারা আহ, মানে এমন লোকজনের হয়তো ক্যান্সার আছে যে স্মোকিং করে না। আমি আমার এখানে কি আমি দেখলাম যে এমন লোক অনেক আছে যারা ক্যান্সার মানে হয়তো সে সিগারেট স্মোকিং করে না কিন্তু তার ক্যান্সার আছে, মানে মানে হয়তো আছে। তো সেটার কারণ অন্য কিছু হইতে পারে, ঠিক না? আমি সেটা হয়তো তখন ডেটা কালেক্ট করি নাই। তো তখন আমি এখানে কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না যে আসলে স্মোকিং এর কারণেই ক্যান্সারটা তৈরি হয়। আমি তো স্টাডিতে just বলতে পারবো একটা অ্যাসোসিয়েশন আছে অথবা নাই। ঠিক আছে, দেখেন এই জন্যই বললো এক্সপোজার অ্যান্ড আউটকাম মেজার্ড simultaneously are mainly used to determine prevalence of disease or condition। আচ্ছা, এখানে এক্সাম্পলটা দেখেন, এই সাবজেক্ট অফ দ্য সিলেক্টেড স্টাডি, মানে এখান থেকে স্টাডিটা শুরু হয় আর কি। আচ্ছা না, এখান থেকে আসলে শুরু হয় বলাটাও ঠিক না, কোনো ডিরেকশন নাই। লেটস সে সাবজেক্ট অফ দ্য স্টাডি, তাদের কাছ থেকে তাদের একই সাথে এই পপুলেশনের মধ্যে এই গ্রুপ আছে যাদের হচ্ছে আউটকাম অর্থাৎ লেটস এ ক্যান্সার আছে, আবার এমন পপুলেশন আছে যাদের ক্যান্সার নাই, ঠিক আছে, উইদাউট আউটকাম। আমি জাস্ট দেখছি যে আসলে আছে কি নাই, হোয়াট ইজ হ্যাপেনিং। নো ডিরেকশন, মানে আমার স্টাডিটা আমি কোনো দিকে অর্থাৎ দেখি না। ডিরেকশন বলতে এখানে লেটস আমরা বলি যে আমি কোনো তাকে একটা পার্টিকুলার টাইমে ফলো করছি না, আমি জাস্ট গেলাম, যা ডেটা পেলাম সেটাই আমি রিপোর্ট করলাম। এটা হলো ক্রস সেকশনাল স্টাডি। ক্লিয়ার হলেন? বুঝতে পেরেছেন কি? কোনো কোয়েশ্চেন? ভাইয়া আর একটা বাস্তব কোনো উদাহরণ কি দেয়া যায়? আচ্ছা, বাস্তব উদাহরণ যদি দেই, ধরেন আমাদের আমাদের এইটাতে আহ, এই যে ধরেন এই স্টাডিতে আমি গেলাম, আমি এখানে দেখলাম কি ধরেন আমাদের স্টাডিটা কি নিয়েছিল, যারা মোটর বাইক চালায় আর কি, মানে ধরেন বাইক চালায় আর কি, তাদের রোড সেফটি যে মেজার্স, রোড সেফটি মেজার বলতে ধরেন কোন জিনিসটা করা লাগবে সেফ থাকার জন্য, অ্যাক্সিডেন্ট প্রিভেনশন করার জন্য, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তো এই জিনিসগুলোর সম্বন্ধে তাদের নলেজ কেমন, এই জিনিসটা আমরা স্টাডি করেছি যারা মোটর বাইক মানে বাইক চালায়। আচ্ছা, এখন আমাদের এটা ক্রস সেকশনাল স্টাডি কেন? কারণ আমরা গিয়েছি, আমাদের ধরেন আমরা স্টাডি আমাদের ডিজাইন করার পরে আমরা গিয়ে র্যান্ডম লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করছি আপনি মোটর বাইক চালান, সে বললো হ্যাঁ চালাই। আচ্ছা, তাহলে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেন, তার বয়স টয়স সবকিছু নিয়ে। তার ধরেন আরো নলেজ টলেজ আপনার বললাম যে আপনি এই সিগন্যালটা জানেন কিনা, মানে সরি এই সাইনটা চিনেন কিনা, এটা চিনেন কিনা, ওইটা চিনেন কিনা, হ্যাঁ এইসব বললাম। তারপর মোটর বাইকের ইন্স্যুরেন্স আপনার আছে কিনা, লাইসেন্স আছে কিনা, সবকিছু আমরা এগুলো তাদের কাছ থেকে জানলাম। এখন আমি এখানে এসে তারপরে কিছু অ্যানালাইসিস করলাম যে দেখেন এই একটা এজ গ্রুপ অনুযায়ী আমি বিভিন্ন একটা ক্যাটাগরি করলাম, এডুকেশনাল স্ট্যাটাসের ক্যাটাগরি করলাম, আমি অকুপেশনের ক্যাটাগরি করলাম। এখন আমি এই আমার স্টাডি অনুযায়ী আমি পেলাম যে ইয়াং যারা আছে সবচেয়ে, এই আমার স্টাডি গ্রুপের সবচেয়ে ইয়াং যারা 18 থেকে 29 বছরের, তাদের মধ্যে নলেজ ভালো, রোড সেফটির নলেজ ভালো। এখন আমি এই কথাটা বলতে পারবো না যে আসলে ইয়াং যারা থাকে তাদের নলেজ মানে কি বলা যায় সবসময় ভালোই থাকবে, ঠিক আছে, এই রোড সেফটি নলেজ। কিসের জন্য? কারণ আমার এই পপুলেশন আসলে তার অন্য কোনো কারণে তার ইয়াং তারা, কিন্তু তাদের অন্য কোনো কারণে নলেজ মানে কি ঠিক কি কারণে তাদের নলেজটা ভালো এটা হয়তো আমি মানে জানি না প্রপারলি। এমন হতে পারে সে কোথাও ট্রেনিং নিয়েছে, এমন হতে পারে তারা টিভি টিভি বা বিভিন্ন ভাবে মানে সচেতনতা তাদের তৈরি হয়েছে, অথবা এমন পপুলেশন যারা অনেক
অ্যাওয়ার, যেটা শুরুতে বললাম যে তারা হয়তো অনেক সচেতন ছিল, যে কারণে তাদের নলেজটা খুব ভালো। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারেন না যে ইয়াং হইলেই তার রোড সেফটির নলেজ থাকবে, এটা আপনি বলতে পারেন না, বলার সুযোগ নেই। ঠিক আছে, তো এই জন্য আমরা বলি যে এখানে আমরা কজেশন আমরা টেস্ট করতে পারি না, মানে কজ এন্ড এফেক্ট, অর্থাৎ এইটা থাকলেই ওইটা ঘটবে, এটা আমরা বলতে পারি না। মানে এক্সাক্ট কোন একটা কারণ বলা যাবে না যে এটাই না হবে বা এটা হবে না। না, কিন্তু আমরা বলতে পারি যে এইটার সাথে একটা অ্যাসোসিয়েশন আছে, আমরা বলি আর কি যে ইয়াং হইলে হয়তো তার নলেজ স্কোর বাড়তে পারে বা থাকতে পারে, মানে আমাদের স্টাডি অনুযায়ী। ঠিক আছে, এটা জি যে ভাইয়া। অ্যাসোসিয়েশন আছে, আমরা অ্যাসোসিয়েশন মানেই যে এইটা ঘটছে বিষয়টা এমন না, এখানে অনেকগুলা কারণ থাকতে পারে, অনেক কারণে বাড়তে পারে, কিন্তু এটা একটা ঘটনা যে ইয়াং তাই হয়েছে, এরকম আর কি। ঠিক আছে, জি আচ্ছা, ভাইয়া। থ্যাংক ইউ ফর আস্কিং। আচ্ছা, তারপরে নেক্সট তাহলে কি গেল, তার মানে এখানে আমাদের এই যে কি বলে একই সাথে তাদের নলেজ কেমন এটা আমরা দেখতেছি, তাদের এজ গ্রুপ কি একই সাথে আমরা সেটাও দেখতেছি, বা এরকম কিছু আলাদা কোনো আমরা মাঝখানে দেখতেছি। আচ্ছা, এবার হলো কোহোর্ট স্টাডি। তো দেখেন কি বললো, এ কোহোর্ট স্টাডি ফলোস এ গ্রুপ অফ people over time in to examine how exposure affects the occurrence of an outcome. আচ্ছা, তাইলে কোহোর্ট স্টাডি কি একটা পার্টিকুলার গ্রুপ, এই কোহোর্ট কারা, Sorry, চলে আসছে। আচ্ছা, তো এই কোহোর্ট কারা, কোহোর্ট মানে হলো একটা ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল, যে গ্রুপ অফ পিপল যাদের কাইন্ড অফ সিমিলার ক্যারেক্টারিস্টিক থাকবে। লেটস সে এখন আমি আপনাদেরকে যদি বলি আপনারা একটা কোহোর্ট, যেই কোহোর্টের মধ্যে মিল কি, সেই কোহোর্ট সবাই এসপিএসএস ডেটা অ্যানালাইসিস এবং রিসার্চ শিখতে আসছে, এটা হলো আপনাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স কোহোর্ট, সেম ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট অন্যগুলো থাকতে পারে, কিন্তু এইটার বেসিসে আপনারা কোহোর্ট এই কারণে যে আপনারা রিসার্চ এবং জিনিস শিখতে আসছেন। এখানে আমরা আরো কি কোহোর্ট করতে পারি, লেটস সে যারা মেয়ে আছেন, ফিমেল, তারা একটা কোহোর্ট, মেল আছে তারা একটা কোহোর্ট, বিভিন্ন ধরনের আমরা কোহোর্ট বলি। ঠিক আছে, তার মানে কাইন্ড অফ সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেটাকে আমরা বলি কোহোর্ট। আচ্ছা, এখন আমরা কি করি, যে কেন সিমিলার আমাদের দরকার, কারণ এই স্টাডিতে আমরা দেখতে চাই একটা এক্সপোজার কি বলা যায় আউটকামকে কেমন এফেক্ট ফেলে, একটা এক্সপোজার একটা আউটকামকে কেমন এফেক্ট ফেলে। তো আমরা কি করি এই স্টাডির জন্য, আমরা লেটসে দেখি এখানে কি আছে। আচ্ছা, তো দেখেন স্টাডি এইটা দেখলে একটু বুঝবেন, আমি একটু হোয়াইট করে দিই, একটু হোয়াইট করে দিলে মনে আপনাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমরা কোহোর্ট স্টাডিতে নরমালি যেটা করি, আমরা এক্সপোজার একটা এক্সপোজার যে আসলেই সেই আউটকামটা ঘটায় সেটা আমরা চেক করি। সো আমরা প্রথমে কি করে একটা হেলদি পপুলেশন নেই, স্টাডি দেখেন স্টাডি পপুলেশন ফ্রি অফ ডিজিজ, যাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে এখনো সেই মানে সমস্যা নাই বলতে সেই ধরেন সেই ঘটনাটা ঘটে নাই, লেটস সে ক্যান্সার এখনো তৈরি হয় নাই, কিন্তু তারা সিগারেট স্মোকিং করে, কিন্তু তারা এখন হেলদি আছে, এখন তাদের ক্যান্সার তৈরি হয়নি, কিন্তু হয়তো মানে কি বলা যায় কেউ মানে ভুল বলেছি আসলে, তাদের সেই ক্যান্সারটা হয় নাই, লেটস সে আমরা এরকম কিছু পপুলেশন নেবো যাদের এখনো ক্যান্সার হয়নি। তো এদের মধ্যে ধরেন 100 জন থাকবে যারা স্মোকিং করে, আর 100 জন থাকবে যারা স্মোকিং করে না। ঠিক আছে, এবং কিন্তু তাদের মধ্যে ক্যান্সার হয় নাই, দুইটা গ্রুপ যাদের মধ্যে ক্যান্সার হয় নাই, কিন্তু এক গ্রুপ স্মোকিং করে আর এক গ্রুপ স্মোকিং করে না, এটা আপনারা ফার্স্টে ক্লিয়ার থাকেন। আচ্ছা, এরপরে আমি তাদেরকে 1 মাস 2 মাস, ভাই এটা তো আসলে এগুলো 1 মাস 2 মাস এগুলো তো অনেক বড় স্টাডি, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর ফলো আপ করলাম। আমি এখন দেখবো 5 বছর পরে যারা স্মোকিং করতো, ফ্যাক্টর প্রেজেন্ট মানে স্মোকিং করতো লেটসে, তাদের মধ্যে কিছু মানুষের অবশ্যই ক্যান্সার হবে, অথবা কিছু মানুষের ক্যান্সার হবে না, আবার যারা স্মোকিং করে না তাদেরও ক্যান্সার হইতে পারে। যারা স্মোকিং করেন তাদের কি ক্যান্সার হইতে পারে বলেন তো আপনারা, জি ভাইয়া পারে। হইতে কেমনে পারে পারে? অনেক রকমের তো। এমন হইতেই পারে তারা টোবাকো কোম্পানিতে জব করে, হইতেই পারে কোনো একটা কেমিক্যাল যে ইন্ডাস্ট্রিতে কোনো জব কারণ, করে। থ্যাংক ইউ, এটা ক্লিয়ার হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তো তার মানে সেকেন্ডারি এই ইনহেলেশনের মাধ্যমে। রাইট
রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে কোনো কারণে যে স্মোকিং করে অর্থাৎ যার ফ্যাক্টর প্রেজেন্ট আছে তার যেমন তাদের মধ্যে যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এবং না হওয়ার সম্ভাবনা আছে, যারা করে না তাদের মধ্যেও সম্ভাবনা আছে এবং সম্ভাবনা নাও আছে, না আছে, দুইটা ঘটনাই ঘটতে পারে, মানে প্রত্যেকের ক্ষেত্রেই দুই গ্রুপের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপর আমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে দেখব আসলে যাদের ফ্যাক্টর আছে তাদের মধ্যে বেশি কি না। যদি বেশি হয় তখন আমি বলবো যে হ্যাঁ স্মোকিং এর অ্যাসোসিয়েশন আছে। আর আমি যদি দেখি যে না আসলে খুব সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স না, এই গ্রুপে ধরেন লেটসে 100 জনের মধ্যে 50 জনের হইলো, এই গ্রুপে 100 জনের মধ্যে 30 জনের হলো, তখন তো আমি বলবো যে না আসলে অতটা মানে লেটসে 30 জন 40 জন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে যদি আমি দেখি যে তখন হয়তো বলবো যে না আসলে খুব সিগনিফিকেন্ট মানে ডিফারেন্স নাই, তার মানে স্মোকিং এর হয়তো কোনো ক্যান্সারের অ্যাসোসিয়েশন নাই। তার মানে কোর স্টাডিতে কি হয়, কোর স্টাডিতে প্রথমে আমরা আপাতত হেলদি পপুলেশনকে নিই। আচ্ছা, এখন কথা হলো যে এটা কি ইন্টারভেনশনাল স্টাডি কিনা বলেন তো। চিন্তা করবো না, এটা কি ইন্টারভেনশনাল স্টাডি? আমার কেন ভাই বলেন তো ইন্টারভেনশনাল স্টাডি কেন? এটা তো আমি বলে দিচ্ছি যে এটা করতে হবে বা এটা করাতে হবে, আমি তো এটা বলে দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাতেই কনফিউজ হয়ে গেছে, আমি তো একবারও বলি নাই। আমি কি একবারও তাদের আপনারা বললাম যে আপনি স্মোকিং করবেন আপনি করবেন না? আমি তো বলি নাই। আমি জাস্ট এমনি গ্রুপ করছি যে হ্যাঁ আপনারা করেন, ঠিক আছে, আপনারা আমার 100 জন আমার এরকম লোক দরকার যারা করেন কিন্তু ক্যান্সার হয় নাই, আর 100 জনকে বললাম যে যারা করেন না এবং ক্যান্সারও নাই তারাও আসেন। আমি কিন্তু কি বলা যায় তাদেরকে বলি নাই যে তুমি করো তুমি করো না, ঠিক আছে? হ্যাঁ, ভেরি কেয়ারফুল থাকতে হবে। এখানে অনেকে কনফিউজ হয়েছে যে ভাবে যে আমি দুটা গ্রুপ যেহেতু নিলাম তাহলে তো আমি তার মানে ইন্টারভেনশন দিচ্ছি না। ইন্টারভেনশন জাস্ট খালি গ্রুপ করলে ইন্টারভেনশন না, বরং আমি যখন কাউকে ডিরেকশন করবো যে এটা করতে হবে এটা করা যাবে না, বা আমি অন্য কিছু একটা বলবো যে এইটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য না, তখন সেটা হবে ইন্টারভেনশনাল স্টাডি। কিন্তু এখানে আমি কিছুই করি নাই, আমি জাস্ট র্যান্ডম লোকজনকে করছি যে হ্যাঁ ভাই ঠিক আছে আপনি স্মোকিং করেন কিন্তু আপনার ক্যান্সার হয় না আপনি আসেন। আরেক গ্রুপে বললাম আপনারা স্মোকিং করেন নাই ক্যান্সার হন নাই আপনারাও আসেন। এবার আমি তাদেরকে ফলো করলাম একটা পার্টিকুলার টাইমে। এই যে দেখেন প্রেজেন্ট টাইম হচ্ছে এই সিচুয়েশন, তারপর হচ্ছে স্টাডি বিগান্স হিয়ার, এখানে হলো একটা ফিউচারে কি আমরা দেখি, এটাকে আমরা বলি প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, যেটা এখন থেকে আমরা ফিউচারে দেখি। সো কোহর্ট স্টাডি আসলে দুই ধরনের, ঠিক আছে, একটাকে বলে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি আর একটাকে বলে রেট্রোস্পেক্টিভ। সো এটা যে এক্সাম্পল আপনাদেরকে দিলাম সেটা হলো প্রসপেক্টিভ, যেটা হলো আমি প্রেজেন্ট হেলথ কন্ডিশনটা কি বলে আউটকামটা হয় নাই, আমি হেলথ কন্ডিশনটা জেনে তারপরে আমি এই দুই ধরনের গ্রুপকে আমি নিয়ে ফলো করলাম, ফলো করার পর তাদেরকে দেখলাম যে মানে আউটকামটা আমি মেজার করলাম যে হ্যাঁ আসলে কেমন কি ঘটে। আরেকটা আছে রেট্রোস্পেক্টিভ স্টাডি, এটার ক্ষেত্রে যেটা হয় যে অলরেডি স্মোকিং করছে, কি বলে স্মোকিং না মানে ক্যান্সার হয়ে গেছে, লেটস এরকম ক্যান্সার হয়ে গেছে, এরকম লোকজনকে আমি নিলাম আর কি, কিছু লোককে ধরেন 1000 বা 200 নিলাম, নেয়ার পরে আমি তাদেরকে তাদেরকে মানে প্রিভিয়াস তাদের কি বলা যায় রেকর্ড আমি নেব তাদের কাছ থেকে, সেটা হেলথ রেকর্ড হতে পারে যে আমি 6 মাস আমি বলবো যে আপনার 1 বছর আগে কি কি ক্যান্সার মানে আপনি স্মোকিং করছেন কতদিন ধরে, 1 বছর ধরে নাকি 5 বছর ধরে না 3 বছর ধরে, কবে আপনার ক্যান্সার হয়েছে, ঠিক আছে। তবে হেলদি লোকজনকে এরকম ভাবে জিজ্ঞেস করবো যে আপনার ক্যান্সার নেই আপনি কি স্মোকিং করেন কিনা, ঠিক আছে। তার মানে এটা যাবে হলো ঠিক উল্টা, কোর স্টাডি হবে সেম ক্যারেক্টারিস্টিক্স এর পিপল, কিন্তু এটা যাবে এখান থেকে এখানে। তার মানে আমরা এই যে এরকম ডিজিজ নো ডিজিজের গ্রুপ আছে যারা স্মোকিং করে কিন্তু ক্যান্সার আছে এবং নাই, এবং যারা স্মোকিং করে না ক্যান্সার আছে এবং ক্যান্সার নাই, এরকম লোকজনকে নেব, ধরেন 100 করে 400 নিলাম 4টা গ্রুপে নিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করে বের করব যে যাদের ক্যান্সার হয়েছে তাদের মধ্যে কয়জন নন স্মোকার, যাদের ক্যান্সার হয়নি তাদের মধ্যে কয়জন নন স্মোকার, যাদের ক্যান্সার হয়েছে তাদের মধ্যে কয়জন স্মোকার, যাদের ক্যান্সার হয় নাই তাদের মধ্যে কয়জন স্মোকার, ঠিক আছে। মানে স্মোকার কিন্তু ক্যান্সার হয় নাই, স্মোকার এবং ক্যান্সার হয়েছে, নন স্মোকার কিন্তু ক্যান্সার হয়েছে, নন স্মোকার কিন্তু ক্যান্সার হয়, নন স্মোকার এবং ক্যান্সার হয় নাই, ঠিক আছে। এটা আর কি আমরা প্রিভিয়াস স্টাডিতে দেখি, মানে উল্টার দিকে সাইডে যাই আর কি, ফিউচার থেকে পাস্টের দিকে মানে সরি প্রেজেন্ট থেকে পাস্টের দিকে যাই, তখন এটাকে বলে রেট্রোস্পেক্টিভ স্টাডি। জি শফিকুল ভাই। এখানে ডিজিজ নন ডিজিজ যেগুলি দেখাইছেন আর কি, এগুলি তো আউটকাম নাকি, আর ফ্যাক্টর গুলি কি এক্সপোজার? এক্সপোজার, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আপনি একদম পারফেক্টলি বুঝতে পেরেছেন। ফ্যাক্টর মানে হচ্ছে এক্সপোজার, মানে এই যে এখানে দেখেন ফ্যাক্টর প্রেজেন্ট মানে অলরেডি তারা স্মোকিং করেছে আর এরা স্মোকিং করে না, এরপর 6 মাস ধরেন বা সরি 6 5 5 10 বছর পরে তাদের যারা স্মোকিং করে তাদের ক্যান্সার হয়েছে, স্মোকিং করে কিন্তু ক্যান্সার হয় নাই,
এরা নন স্মোকার, এদের ক্যান্সার হয়েছে, এরা নন স্মোকার এবং এদের ক্যান্সার হয়নি, এরকম আর কি। আচ্ছা, তাহলে গেল কোর স্টাডি গেল। আচ্ছা, এরপর হলো কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডির এক্সাম্পল দিই না এখানে? এক্সাম্পল নেই এখানে। আচ্ছা আচ্ছা, কেস কন্ট্রোল স্টাডি আসলে কি হয় দেখেন। কেস কন্ট্রোল স্টাডি আমরা মানে মানে এখানে আমরা যেটা করি, এখানে আমরা এক্সপোজার মেজার করি। তো কোহোর্ট স্টাডিতে আমরা যেটা করতাম, কোহোর্ট স্টাডিতে আমরা কি মেজার করতাম বলেন তো? আউটকাম মেজার করতাম, অর্থাৎ তার মধ্যে এক্সপোজার আছে, এক্সপোজার নাই। এখন এক্সপোজার থাকলে কি ঘটনা ঘটে, এক্সপোজার না থাকলে কি ঘটনা ঘটে, আউটকাম দেখি। আর কেস কন্ট্রোল স্টাডিতে যেটা হয়, আমরা আউটকাম তার হয়ে গেছে কি, শফিকুল ভাই কিছু বলবেন? জি জি, আমরা কেস কন্ট্রোলের ক্ষেত্রে এক্সপোজারটা কি আমাদের নোন থাকে আর ডিজিজটা কি বা আউটকামটা কি আননোন থাকে এরকম? ডিজিজটা নোন থাকে কেস কন্ট্রোলে, ঠিক আছে? আচ্ছা, ডিজিজটা আমার নোন থাকে, কিন্তু সরি সরি, আমি কোহোর্টের ক্ষেত্রে বলতেছিলাম আর কি। জি জি জি, কোহোর্টে আমার এক্সপোজারটা নোন এক্স্যাক্টলি, আর আউটকামটা জি জি। আননোন, ঠিক আছে? আমি হাইপোথিসিস লেটস হয়তো চিন্তা করি যেটা হতে পারে, তখন আমি টেস্ট করি, মানে আউটকাম এটা ঘটবে কি ঘটবে না সেটা তো আমি জানি না, এটা তো আমি 5-6 বছর বলে আপনার বুঝতে পারবো, ঠিক না? দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, তো কেস কন্ট্রোল স্টাডি আসলে কাইন্ড অফ কোহোর্টের উল্টা। তো এখানে কি ঘটনা ঘটে, এখানে আমি যদি সেই ছবিটা দেখি, এই যে দেখেন, কেস কন্ট্রোল স্টাডিতে কি হয়, কোহোর্টের ঠিক উল্টা, দেখেই বুঝতে পারছেন। মানে অলরেডি ক্যান্সার আছে এমন লোকজনের কাছে আমরা কি বলা যায়, আহ, তাদেরকে নিয়ে আমরা স্টাডি করব, এবং এর মধ্যে দুই ধরনের গ্রুপ থাকবে। এক ধরনের গ্রুপ হচ্ছে যাদের ধরেন লেটসে তারা আউটকামটা হয়ে গেছে, ক্যান্সার আছে, আরেক গ্রুপ ক্যান্সার নাই, ঠিক আছে? এবার আমরা এটাকে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে ওই যে আপনাদের রেট্রোস্পেক্টিভ কোড যেরকম বলেছিলাম সেরকমই ব্যাকওয়ার্ড দেখতে হয়। কেস কন্ট্রোল স্টাডি মানে অলরেডি ডিজিজটা হয়ে গেছে, এবার আমি তাদের কাছ থেকে আমি এটা টেস্ট মানে বিভিন্নভাবে আমি তাদের কাছ থেকে এই আনসারটা জানার চেষ্টা করি, যাদের ক্যান্সার আছে তাদের মধ্যে কয়জনের লেটসে স্মোকিং করেছে, এবং যাদের ক্যান্সার তাদের মধ্যে কয়জন ক্যান্সার নাই, সরি মানে ক্যান্সার আছে কিন্তু তাদের মধ্যে কয়জন স্মোকিং করে নাই, ঠিক আছে? আবার আমি কন্ট্রোল গ্রুপে আমি দেখবো আপনার কি বলা যায় যে কন্ট্রোল গ্রুপের মধ্যে কয়জন স্মোকিং এর তাদের মানে স্মোকিং করেছে, আর কি বলা যায় কন্ট্রোল গ্রুপের মধ্যে কয়জন স্মোকিং করেনি। তার মানে অলরেডি এখানে এই আউটকামটা হয়ে গেছে, যেটা আমার কোহোর্টের ক্ষেত্রে আমার ফলো আপ দেওয়া লাগতো, ঠিক আছে? দাঁড়ান একটা মিনিট। কেস কন্ট্রোল স্টাডি থেকে আমরা আউটকাম থেকে এক্সপোজার মানে দেখবো এক্স্যাক্টলি এরকমটা কিছু। এক্স্যাক্টলি আমার মেইন টার্গেট এখানে এক্সপোজারটা মেজার করা, যে আসলে মানে ধরেন ক্যান্সার আমার ঠিক আসলে এখানে মানে কোন কারণে এই জিনিসটা ঘটলো, কোন কারণে কি কারণে ঘটনাটা ঘটলো। আর এখানে আমরা দেখি যে এইটা থাকার কারণে কি ঘটলো, বুঝতে পেরেছেন? মানে কাইন্ড অফ এই জিনিসটা যে জি জি। কোনটার কারণে, এই যে এখানে আমরা দেখতেছি যে এই যে ঘটনাটা ঘটলো লেটস সে ক্যান্সার, এটা কি কারণে ঘটলো,
আর এখানে আমরা দেখলাম যে এই যে স্মোকিং যে করেছে এটার কারণে কি ঘটলো, বুঝতে পেরেছেন সিম্পল হিসাবটা? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম। আচ্ছা, এবার বলেন তো তাহলে কেস কন্ট্রোল কি আমার এক্সপেরিমেন্টাল স্টাডি না? সরি, এটা তো কোড। কেস কন্ট্রোল কি আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডি না, বলেন তো? কেস কন্ট্রোল কি এক্সপেরিমেন্টাল স্টাডি নাকি, বলেন তো? আচ্ছা, কন্ট্রোল গ্রুপের বিষয়টা বুঝতে পারছেন না, না? আচ্ছা, সরি, এই যে মানে আমি মেসেজ অনেক সময় চেক করার না তো। আচ্ছা, কন্ট্রোল গ্রুপ মানে যাদের আমার আউটকামটা নাই, মানে তার ক্যান্সার নাই। আর কেস মানে যাদের ক্যান্সার আছে, ঠিক আছে? এটা হলো আমাদের, আপনি যদি সহজ ভাষায় বলেন, যার মানে যার মধ্যে সেই ডিজিজ বা জিনিসটা সমস্যাটা আছে, আউটকামটা, তারা হলো কেস গ্রুপ। আর যাদের মধ্যে সেই আউটকামটা, হেলথ আউটকামটা নাই, সেটা হলো কন্ট্রোল গ্রুপ। এবার আমি কেস গ্রুপের মধ্যে দেখব যে কয়জন, মানে যাদের ক্যান্সার হয়েছে তাদের মধ্যে কয়জন স্মোকিং করেছিল প্রিভিয়াসলি, মানে করেছিল বলতে তাদের পাস্ট রেকর্ড আমি দেখব যে যাদের ক্যান্সার হয়েছে তাদের মধ্যে কয়জন স্মোকিং করেছিল এবং কয়জন স্মোকিং করেনি। একই সাথে আমি কন্ট্রোল গ্রুপেও দেখব তাদের মধ্যে, মানে যাদের ক্যান্সার নাই তাদের মধ্যে কয়জন স্মোকিং করেছে, কয়জন স্মোকিং করেনি। অর্থাৎ ধরেন এখানে কন্ট্রোল গ্রুপ, এদের ক্যান্সার নাই, কিন্তু এদের মধ্যে হয়তো অনেকে আছে সিগারেট স্মোকিং করেছে। সিগারেট স্মোকিং করলে যে সবার ক্যান্সার হয় এমন তো না, আপনারা তো জানেন, ঠিক না? বহুত লোকজন তো বুড়া বয়সে ভালোভাবে নর্মালি মারা যাচ্ছে, ঠিক না? স্মোকিং হয়তো সারা জীবনে সে করেছে, সেরকম ঘটনা ঘটে। তো তখন এই দুটোর আমরা ডিফারেন্সটা বের করবো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে। বের করে আমরা দেখবো যে আসলে কোনটার মানে কি বলা যায়, আসলেই স্মোকিংটা এই এই গ্রুপে বেশি কিনা, নাকি প্রায় কাছাকাছি। বুঝতে পেরেছেন শতাব্দী মেধা আপু? আচ্ছা, এখানে আরো একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। আমি এখানে বারবার হয়তো স্মোকিং এর ঘটনার উদাহরণ দেওয়ার কারণে আপনি একটু কনফিউজ হচ্ছেন। বিষয়টা এমন না যে আমি স্মোকিং দেখবো, এখানে আমরা অন্য কোনো মানে কি বলে অন্য কোনো মানে শুধু ক্যান্সারই দেখবো না, আমরা এখানে অন্য কিছু এমন ঘটনা, ধরেন এই আছে, আমি হয়তো আমার স্টাডির জন্য ক্যান্সার দেখলাম, আমি দেখতে পারলাম তার হয়তো আরো ডায়াবেটিস, হার্ট রিস্ক, অন্য অনেক কিছুই ঘটতে পারে স্মোকিং এর কারণে, ঠিক না? এই আর কি, অনেক কিছু ঘটতে পারে। এখন ধরেন লেটসে কোন জিনিসটা বেশি ঘটবে, আমরা সেটা হয়তো আমি বললাম যে এইটা কারণে এটা ঘটতে পারে বেশি, এই আর কি। এমন না যে শুধুমাত্র ক্যান্সারই হবে, এখান থেকে মাল্টিপল ডিজিজ হতে পারে। আউটকাম, কারণ আউটকাম তো আমি জানি না, আমি শুধুমাত্র জানি যে সে স্মোকিং করে, এ স্মোকিং করে না, তার মানে আমি আউটকামটা জানি না। সো এখানে যে কোনো কিছুই হতে পারে, ঠিক না? আর এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে আমি দেখতে যাচ্ছি মানে ধরেন একটা পার্টিকুলার ডিজিজ, লেটস সে ক্যান্সার, এখন সে তার স্মোকিং, আমি তার এক্সপোজার দেখতে যাচ্ছি। এখানে কি হবে, সে কি বলা যায়, স্মোকিং হতে পারে, অন্য কার্সিনোজেন এক্সপোজার হইতে পারে, ঠিক না? যে ধরেন এনভায়রনমেন্টাল সেকেন্ডারি এক্সপোজার হতে পারে, যে কোনো কিছু, এদের মধ্যেও তাই, ঠিক আছে না? তার মানে এখানে আমি মাল্টিপল এক্সপোজার দেখি। কোন এক্সপোজার, আসলে মেইন কথা হলো যে আমি এক্সপোজার দেখি কি কিসের কারণে এটা হইলো, এদের ক্যান্সার হইলো অথবা হইলো না। আর এখানে দেখি যে তাদের এই যে এই জিনিসটা যে তারা তাদের এই মানে আছে অথবা নাই, সেটা থাকলে কি ঘটনা ঘটে, কি কি সমস্যা হয় অথবা হয় না, না থাকলে কি কি সমস্যা হয় অথবা হয় না, এই আর কি। এবার ক্লিয়ার হচ্ছেন একটু? ভাইয়া এই কেস কন্ট্রোল স্টাডি এটা কি একটা মানে রিসার্চ পেপারের উদাহরণ দিয়ে একটু দেখাতে পারবেন? আচ্ছা, দেন দেখি রিসার্চ পেপারের উদাহরণ হয়তো আছে। দেখি এখনো আছে। আচ্ছা, আমি একটু বরং জেমিনি ট্রাস্ট করি, না জেমিনি ট্রাস্ট করে দেখি। দাঁড়াও।
ভাইয়া এই পাবমেডে কি ডিরেক্ট গুগল থেকেই ঢোকা যায়? হ্যাঁ, অবশ্যই গুগল থেকে সব জায়গায় ঢোকা যায়। এটা যেমন ওইটা সব আর্টিকেল কি আমি পড়তে পারবো? আমি দেখলাম ভাইয়া কিছু কিছু মানে যেমন মানে সবকিছু, লক করা। হ্যাঁ সবকিছু যে ওপেন থাকবে তা না, কিছু কিছু আপনার হচ্ছে থাকবে না। যেমন এটা শুধুমাত্র দেখেন অ্যাবস্ট্রাক্ট কনক্লুশন আছে, মানে কি বলে সরি অ্যাবস্ট্রাক্টটা আছে, কিন্তু বাকিগুলা নাই। ঠিক আছে, পাবমেডে জাস্ট আছে, যেমন এটাতে নাই, এটা আমি আর দেখতে পারলাম না। এটা দেখি। তো ভাইয়া যেগুলা নাই বাট আমার লাগবে, তো সেগুলা কিভাবে পড়তে হবে? পে করে? পে করে অবশ্যই, অথবা এই যে সাই হাবে যদি আপনি ফ্রিতে পান, সাই হাব নামে একটা ওয়েবসাইট আছে, সাই হাব। এটা তো আমরা ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম মনে হয় আপনাদেরকে, যে এখানে আপনারা কোনো আর্টিকেলের ডিওআই লিঙ্ক দিলে সেই আর্টিকেলটা যদি আসলে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি পাবেন, আর যদি আর্টিকেলটা না থাকে তখন আপনি পাবেন না। যেমন এটা একটু দেখি। ভাইয়া কোন ইউনিভার্সিটির যদি মেইল কিংবা তার ওয়াইফাই লাইন দিয়ে যদি মানে আমি এন্ট্রি করতে পারি তাহলে কি আমি দেখতে পারবো? যেমন এলসিবিআর এ আমি আমার ভার্সিটির ওয়াইফাই বা আমার ভার্সিটির মেইল দিয়ে আমি দেখতে পারছি, পাবমেডেও দেখা যায়। কোন কোন ইউনিভার্সিটি আপনার? নর্থ সাউথ ইউনিভার্সিটি। ও হ্যাঁ, তাহলে আপনাদের তো থাকবে, আপনাদের তো একটু ধনী ইউনিভার্সিটি তো, ওরাদের এরা তারা মানে সাবস্ক্রিপশন তারা কিনে রাখছে, বুঝতে পারছেন, এই কারণে আপনারা পাচ্ছেন আর কি। কিন্তু পাবলিক বেশিরভাগ ইউনিভার্সিটি নাই, অ্যাক্সেস নাই। হয়তো ঢাকা ইউনিভার্সিটি বা এগুলো থাকতে পারে আর কি, আমি জানি না। আসলে আমি নতুন নতুন রিসার্চ শুরু করতেছি ওভারঅল তো। কোনো সাবস্ক্রিপশন আছে যে আমি এই ওভারঅল সাবস্ক্রিপশনটা নিলে আমি প্রত্যেকটা আর্টিকেলে দেখতে পারবো না এমন কিছু? না, এটা খুবই দুঃখজনক বিষয়, কিন্তু নাই আসলে। আমরা তো গরিব, সেই জন্য আমাদের কি করা লাগে, মানে এখান থেকে এভাবে করে নিয়ে নিয়ে দেখতে আর কি। আচ্ছা ধরেন এখানে এটা দেখি আমি, এটার কই গেল, এটা ডিওআই নাম্বার আমি খুঁজে পাচ্ছি না, কবে প্রথম স্টার্ট, অনেক লেটেস্ট আর্টিকেল দেখি, কত সালের article পাওয়া গেল, মনে হচ্ছে আছে, এই যে দেখেন সাই হবে থাকে আর কি। হ্যাঁ, তো আপনি আর্টিকেলটা সার্চ দিলে পাবেন, অথবা ডিওআই নাম্বার সার্চ দিলে আপনি পাবেন। ডাউনলোড কি ব্যাপার? ভাইয়া কিছু কিছু সময় সাই হাবে একটু প্রবলেম দেখায়, সেক্ষেত্রে কি মানে ওইটা কি ওখানে নেই বা এরকম কিছু? হ্যাঁ নাই আর কি, বুঝলেন এখন ওরা মানে পাবলিশার হাউস তো মানে ওরা তো ব্যবসা করে ঠিক না, যে আমাদের কাছে আমাদের টাকা দিতে হবে, অথবা রিসার্চারদের টাকা দিতে হবে। তো এরা কি করে, এরা এর নামে মামলা টামলা করে বন্ধ করে রাখে আর কি, বুঝতে পারছেন, অনেক ঝামেলা। এই জন্য অল্টারনেটিভ বিভিন্ন লিঙ্ক টিক খুঁজতে হয়, যে এটা এখন নাই। অনেক দেশে হলো আপনার এরকম ম্যাক্সিমাম সময় আসে। ঝামেলা। আচ্ছা, আমি আপনাদেরকে আপাতত দেখি এখান থেকে এই অ্যাবস্ট্রাক্টটা পরে কিছু বোঝাইতে পারি কিনা। দেখেন, অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক উইথ লাং ক্যান্সার ইজ এ কেস কন্ট্রোল স্টাডি ইন দ্য ফিউজন চাইনিজ পপুলেশন। তো কি হলো এখানে দেখেন, দ্য কেস কন্ট্রোল স্টাডি ইনক্লুডেড 1622 নিউলি ডায়াগনোস কেস অফ লাং ক্যান্সার অ্যান্ড 1622 হেলদি ফ্রিকোয়েন্সি। দেখলেন, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, 1622 জন একদম নতুন কেস এবং এক্সাক্ট সেম নাম্বার পপুলেশন, মানে সরি স্যাম্পল হেলদি। এবং দেখেন এজ অ্যান্ড জেন্ডার ম্যাচ কন্ট্রোল পার্টিসিপেন্টস, মানে কি এজ এবং জেন্ডার এটা হলো দুই গ্রুপের মানে সমান সমানই রাখা হয়েছে আর কি। ঠিক আছে, তো তার মানে এটা থাকলো, আর বাকি জিনিসগুলো তো সেম থাকলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এখানে তারা স্মোকিং স্ট্যাটাসটা তখন দেখলো যে আসলে আপনার মানে যারা কি বলে যে লাং ক্যান্সার আছে তাদের মধ্যে কয়জনের স্মোকিং ব্যাপারটা ছিল মেইনলি। আসলে এখানে স্মোকিং দেখার কারণ হচ্ছে হাইপোথিসিসটা আপনার এমন থাকবে, আপনি মাল্টিপল এক্সপোজার দেখতে পারবেন, কিন্তু আপনার হাইপোথিসিস আপনি যেটা চান ওইটাই হয়তো আপনি বেশি নিয়ে। এখন তো এখানে ডিরেক্টলি এটা দেখতে পাচ্ছি না, আমি দেখি নেক্সট দিন আমি একটা এক্সাম্পল এটা দিব না, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমাদের আছে কি এক্সপেরিমেন্টাল স্টাডি। দেখেন এখানে কি আছে, স্টাডি হুইচ আ পপুলেশন ইজ সিলেক্টেড ফর এ প্ল্যান ট্রায়াল অফ রেজিমেন্ট। দেখেন তার মানে এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে পপুলেশন ইজ সিলেক্টেড ফর এ প্ল্যান ট্রায়াল, মানে আমার কি কাজ আমি করতে যাচ্ছি সেই কাজের জন্য আমি পপুলেশন সিলেক্ট করে ফেললাম। এবং হুজ এফেক্টস আর মেজার্ড বাই কম্পেয়ারিং দ্য আউটকাম অফ দ্য রেজিমেন্ট ইন দ্য এক্সপেরিমেন্টাল গ্রুপ ভার্সাস দ্য আউটকাম অফ অ্যানাদার রেজিমেন্ট ইন দ্য কন্ট্রোল গ্রুপ। তার মানে আমরা কি করি, দুইটা আউটকাম কম্পেয়ার করি, এক্সপেরিমেন্টাল গ্রুপ বা ট্রিটমেন্ট গ্রুপ বলি আমরা, যে গ্রুপে আমি ইন্টারভেনশনটা দিব, আর একটা গ্রুপ যেটাকে আমরা ইন্টারভেনশন দিব না। আচ্ছা, such designs are differentiated from observational designs by the fact that there is a manipulation of the study. তার মানে আমি কিন্তু এবার ডিটারমাইন করেছি, এই এতক্ষণ কেস কন্ট্রোল কোহর্টে কিন্তু আমি ডিটারমাইন করি নাই যে
কারা এক্সপোজারে হবে, কারা এক্সপোজ হবে না। আমি জাস্ট এক্সপোজ হয়েছে অথবা হয় না এমন লোকজনকে আমি নিয়েছি অলরেডি, তারা তাদের মতো ন্যাচারালি এক্সপোর্ট হয়েছে হয়েছে কিন্তু এখন আমি ইন্টেনশনালি এক্সপোজ করব। এটা হলো ডিফারেন্সটা মেনলি এক্সপেরিমেন্টাল স্টাডিজ বা ইন্টারভেনশনাল স্টাডিতে। ঠিক আছে, তো যেটা হবে যে ধরেন এই কারণে তো আমি স্মোকিং এর ক্ষেত্রে তো আর এটা করতে পারবো না যে ইচ্ছা করে আমি একজনকে মানে 100 জনকে বলবো যে আপনার স্মোকিং করতে হবে, এটা ইথিক্যালি অ্যাপ্রুভ না। মানে এক্সপেরিমেন্টাল স্টাডি কিন্তু অনেক ডিফিকাল্ট, মানে বিশেষ করে ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য আপনি যে কোনো এক্সপেরিমেন্টাল স্টাডি বিশেষ করে হিউম্যান হলে তো আপনি করতে পারবেন না, যদি খুব ভালো রিসার্চ গ্রুপ আপনার যদি এস্টাবলিশ রিসার্চ গ্রুপ বা অনেক প্রপার ব্যাপার থাকে। ঠিক আছে, যেমন এই কারণে আপনারা অনেকে জানেন, আপনারা এই কথাগুলো মনে শুনছেন যে বাংলাদেশে সবাই ড্রাগ ট্রায়াল করে বিভিন্ন এনজিও টেনজিও, এই কথাগুলো শুনছেন আপনারা কখনো? আমাদের এই কথাগুলো আমাদের এখানে প্রচলিত আছে, বুঝতে পারছেন যে আমাদেরকে ফ্রি মেডিসিন দেয়, দিয়ে তারা ট্রায়াল করে আর কি, বুঝতে পারছেন না? তো এটা আমরা আসলে জানি না, বাট অনেকে এগুলো বলে। তো এটার কারণ হলো এটা তো মানে এথিক্যালি অ্যাপ্রুভ না। যেমন লেটসে আমি একটা ড্রাগ ট্রায়াল দেখবো, এখন এক গ্রুপকে আমি হয়তো কি করলাম যে একটা নর্মাল মেডিসিন দিলাম, হ্যাঁ, আরেক গ্রুপকে আমি খুব ভালো মেডিসিন দিলাম, যে মেডিসিনটার ভালো বলতে আমার এক্সপেরিমেন্টাল মেডিসিনটা দিলাম টেস্ট করার জন্য। এখন যারে আমি নর্মাল মেডিসিন দিলাম, এখন তার যদি কোনো সমস্যা হয়, অথবা ধরেন আমরা যখন এই যে করোনার ভাইরাসের ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে আমরা করোনা ভাইরাস নতুন একটা ড্রাগ আমি মধ্যে দিচ্ছি অনেকের মধ্যে, ঠিক আছে, তো এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, যেটা অনেক অলরেডি এটা নিয়ে অনেক ডিসকাস হচ্ছে আর কি, আপনারা জানেন। হ্যাঁ, যে আমরা অনেকে বলি এখন বলি যে আমি ভ্যাকসিন নিয়েছিলাম এই জন্য আমার সমস্যা হচ্ছে আর কি, এসব হিসেবে আমরা বলি। তো এটার কারণ হচ্ছে কি আমরা ইন্টেনশনালি এক গ্রুপকে দিই আর গ্রুপকে দিই না। ঠিক আছে, এবং এইটা হলো সবচেয়ে আমরা বলি যে গোল্ড স্ট্যান্ডার্ড স্টাডি আমরা বলি এক্সপেরিমেন্টাল স্টাডিকে। কেন? কারণ এটা দিয়ে আপনি এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এইটার কারণে এই ঘটনা ঘটে। ঠিক আছে, কারণ আপনি নিজে একদম মানে কন্ট্রোল এনভায়রনমেন্ট রেখে আপনি এক্স্যাক্টলি আপনার মন মতো কি বলা যায় এই মানে ইন্টারভেনশন দিয়েছেন আর কি। এবং এটাকে আমরা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলি, এটাকে আমরা বলি র্যান্ডমাইজ করে জানি কন্ট্রোল এক্সপেরিমেন্টাল স্টাডি। আচ্ছা সরি, এটা তো সরি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এন্ড এক্সপেরিমেন্টাল স্টাডি। তো এখানে আবার আছে এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে একটা আছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলে। ঠিক আছে, দেখেন স্টাডি পপুলেশন, কন্ট্রোল গ্রুপ, ইন্টারভেনশন গ্রুপ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি এটাকে কেন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বলি আমরা, যেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড স্টাডি বলি। এখানে এটা মানে না যে আমি র্যান্ডমলি পার্টিসিপেন্ট সিলেক্ট করব। পার্টিসিপেন্ট আমি দুইটা হেলদি গ্রুপকে আমি এক্স্যাক্টলি সমান ক্যারেক্টার মানে সিমিলার ক্যারেক্টার, তাদের ধরেন এক্সপেরিমেন্টাল গ্রুপে যেমন মেল থাকবে ফিমেল থাকবে, তাদের বয়সের যেমন সিমিলারিটি থাকবে, তাদের হেলথ আউটকামস তাদের কোনো সমস্যা টমস্যা আছে কি নাই সেটা দেখবো দুই গ্রুপের মধ্যেই। মানে এরকম ভাবে আমরা মানে দুই গ্রুপ বলতে আমরা এরকম ধরেন লেটসে 200 জন লোককে নিলাম যারা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, তারা মেল ফিমেল বা এই থাকলো। এবার আমি তাদেরকে র্যান্ডমলি আমি কাউকে বললাম না যে তোমাকে ড্রাগ দিব, তোমাকে ড্রাগ দিব না, ঠিক আছে, বা কি বলে মেডিসিন দিব বা দিব না। আমি র্যান্ডমলি তাদেরকে সিলেক্ট করলাম যে ঠিক আছে অমুক তো ওই জায়গায় যান, এই গ্রুপে যান ট্রিটমেন্ট গ্রুপে, অমুক হচ্ছে ইন্টারভেনশন গ্রুপে যান বা এক্সপেরিমেন্ট গ্রুপে যান। এভাবে আমি র্যান্ডমলি 100-200 জনকে পাঠিয়ে দিলাম সমান সংখ্যক নাম্বারকে। এরপরে আমি ইন্টারভেনশন দিলাম, এক্সপেরিমেন্ট মানে আর ইন্টারভেনশন দিলাম। তার মানে র্যান্ডমাইজেশন এই কারণে আমি তাদেরকে বলি নাই যে এই লোকই যেতে হবে, র্যান্ডমলি আমি সিলেক্ট করেছি যে যার ভাগ্যে এক্সপেরিমেন্ট যার ভাগ্যের কন্ট্রোল সে যাবে। এরপর তাদেরকে আমি ইন্টারভেনশন গুলো দিলাম, দেওয়ার পর আমি দেখলাম সেম কোহর্টের মতো যে যাদেরকে ইন্টারভেনশন দিয়েছি তাদের আউটকাম কি, মানে আউটকাম নো আউটকাম, আর যারা কন্ট্রোল তাদের আউটকাম নো আউটকাম। এরপর আমি এটা এক্সপেরিমেন্ট কি বলে আমি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে বলি যে আসলে ইন্টারভেনশনের কোনো কাজ আছে কিনা। ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু মানে স্লাইডটা সংক্ষেপে আরেকবার একটু রিপিট। জি জি, অবশ্যই। জি, তো এক্সপেরিমেন্টাল গ্রুপ সরি কি বলে এই এক্সপেরিমেন্টাল স্টাডি যেগুলো আছে, প্রথম সোজা কথা হলো এটাকে আমার রিসার্চারের ম্যানিপুলেশন থাকবে। তো ম্যানিপুলেশন বলতে আমরা এখানে বলি যে আমরা যাদেরকে আমরা যে পপুলেশন সিমিলার ক্যারেক্টারিস্টিক্স এর পপুলেশন নিলাম, সেই পপুলেশনের মধ্যে আপনার আমি নেয়ার পরে আমি দুইটা গ্রুপ করে ফেলবো, কারণ আমার হাইপোথিসিস আমি দেখতে যাচ্ছি একটা পার্টিকুলার অ্যাকশনে কোনো কাজ ঘটে কিনা। তো এখানে যেমন হতে পারে আমি যদি সোশ্যাল সায়েন্সের একটা ওই যে যেটা বললাম যে আমি ধরেন একটা নর্থ সাউথ ইউনিভার্সিটির কথাই বলি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ধরেন আমি কিছু 200 জন স্টুডেন্টকে নিলাম, তাদের মধ্যে মেল ফিমেল আছে, তারা সেম ডিপার্টমেন্টে পড়ে, ধরেন সে বিবিএ অথবা
ট্রিপলি অথবা সিভিল ইঞ্জিন যেটাই হোক না কেন সেম ডিপার্টমেন্টে পড়ে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড আমি চেক করলাম যে তারা কাইন্ড অফ হয়তো তাদের একই ধরনের স্কুলিং এ তারা পড়েছে। এমন না যে আমি শুধুমাত্র এক গ্রুপে নিলাম ইংলিশ মিডিয়াম আর এক গ্রুপে নিলাম বাংলা মিডিয়াম, এমন না। এদের ক্যারেক্টারিস্টিক কিন্তু যত সম্ভব সেম থাকতে হবে, এটা হলো একটা প্রথম শর্ত। সো তাদের ব্যাকগ্রাউন্ড আমি সবকিছু চেক করলাম, তাদের বাবা মার এডুকেশনাল স্ট্যাটাস, তার ফ্যামিলি ইনকাম টিনকাম সবকিছু আমি ম্যাচিং করলাম কাইন্ড অফ। করার পরে এবার আমি সেই 200 জনকে নেয়ার পরে আমি হলো আলাদা করে ফেললাম। 100 জনকে বললাম যে তুমি হচ্ছে 6 মাস ইন্টারনেট ইউজ করবা, ইন্টারনেট ইউজ করে তুমি মানে তাকে করতেই হবে, এমন না যে সে করবে না। আমি তাকে বলে রাখলাম আর কি, যে তোমার 6 মাস ইন্টারনেট বা 6 মাসে তুমি প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা করে 6 মাস তুমি ইউজ করবা। মানে অনেক যতটা বেশি আপনি এটাকে বলে কন্ট্রোল রাখতে পারেন, এটা হলো প্রধান নিয়ম আর কি। মানে আপনার রেজাল্টটা তত অ্যাকুরেট হবে যে তুমি প্রতিদিন 6 ঘন্টা বা 2 ঘন্টা তুমি 6 মাস ইউজ করবা। আরেকটা গ্রুপকে বললাম তুমি এই 6 মাসে একবারও মোবাইল মানে ইন্টারনেট ইউজ করতে পারবা না। গেল 6 মাস গেল, যাওয়ার পরে আমি তাদেরকে একটা ধরেন লেটস একটা এক্সাম নিলাম। এক্সাম নেওয়ার পর আমি দেখলাম যে আসলে কি বলে তাদের স্কোরটা কেমন। আমি যদি দেখি যে না ইন্টারনেট যারা ইউজ করেছে তাদের হয়তো রেজাল্ট ভালো অথবা খারাপ, সেটা আমি জানি না, আউটকামটা আমি জানি না, ঠিক না? আমার ইন্টারভেনশনের আসলে এফিকাসি কেমন আমি সেটা দেখতে যাচ্ছি। এবার যদি ভালো হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার তখন কনক্লুশন বা রেকমেন্ডেশন হবে যে তাহলে ইন্টারনেট ইউজ করা উচিত। অথবা যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমি বলবো যে ইন্টারনেট ইউজ করা উচিত না। ঠিক আছে, এটা হলো এক্সপেরিমেন্টাল ইন্টারভেনশনাল স্টাডি। কোয়েশ্চেন এনিওয়ান? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি, এটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এটা একটু কনফিউশন ছিল, আপনি এই উদাহরণটা দেওয়ার পরে ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি। এবং আপনাদের আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা শুধু ক্লাসের জন্য বসে থাকবেন না, আমি তো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল আছি, আমাকে নক দেবেন যে হ্যাঁ হয়তো আপনি একটা আর্টিকেল পড়ছেন বা কোনো একটা প্রবলেম ফেস করছেন, আমার সাথে কমিউনিকেট করবেন। আপনারা ক্লাসের জন্য বসে থাকবেন, এটা তো একাডেমিক লেকচার, কারণ ক্লাসে তো আসলে আপনারা বুঝে যে টাইম লিমিটেশনের ব্যাপারটাকে আমরা সব বলতে পারি। তো আপনারা অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ যতটুকু আমার সাথে করলে আমি চেষ্টা করবো আপনাদের। ওকে, তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আজকে লেকচারটা শেষ করি। এবং সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমরা আশা করি আপনাদেরকে কি বলা যায় এটাকে পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ কালকে আমি চেষ্টা করব সর্বোচ্চ নিষ্ঠা করবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।